এক রাতের জন্য কত চাই? 30,000 দিতে হবে। বেশি ডিমান্ড করছেন মনে হচ্ছে না? এর আগে কোনো পুরুষ আমায় দেখেওনি ভালো করে, আর আপনি কি না বলছেন বেশি হয়ে গেছে? আমার টাকাটা অনেক প্রয়োজন বিধায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে। আচ্ছা, যত চান ততই দিব, কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো? জানি না, টাকাটার আমার অনেক প্রয়োজন, তাই আমার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে? গাড়ি পাঠাতে হবে না, মানুষ খারাপ ভাববে। রাতের বেলায় গাড়ি করে কোথায় যাচ্ছি নিয়ে সমালোচনা করবে। এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায়। ঠিক 9টায় খন্দকার বাংলোতে এসে আমাকে একটা কল দিয়েন, তাহলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এতক্ষণ কিছুই বুঝতে পারেননি মনে হয়। এখন সব বলি আপনাদের তাহলে। ছেলেটির নাম নীরব, ওরফে রাহিয়ান রিফাত নীরব। শহরের এক ধনী পরিবারের ছেলে। রাজনীতির নেশা আছে তার ভিতর ছোট থেকেই। মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসে, তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোনো এক মেয়ের সাথে চুক্তি করলো। মেয়েটার নাম জানা হয়ে ওঠেনি এখনো নীরবের। তার তো কাঁচা মাংসের প্রয়োজন, নামের না। এইসব একপাশে রেখে দিলে নীরব নিতান্তই একজন ভালো ছেলে। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। মোবাইল রেখে হাতে একটি সিগারেট ধরিয়ে বারান্দায় পায়চারি করছে নীরব। আজ কেন জানি মনটা খুব শুভ্রতায় ভরে উঠেছে ওর। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে ভরে আছে। সেই গন্ধে ঘরে যেন থাকাই যাচ্ছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে আকাশ জুড়ে। খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে। হঠাৎ দমকা হাওয়া বইছে, মনে হচ্ছে আকাশটার কি ভেবে যেন মন খারাপ হয়ে গেল তার। খুব কষ্টে কাতর হয়ে হয়তো চোখ ভিজে উঠেছে ভাবতে ভাবতেই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রায় 8:30 ছুঁই ছুঁই। বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটার কথা মনে পড়ে গেল। তার তো আসার আর মাত্র মিনিট 30 বাকি। একটা কল দেবে ভাবলো। ভাবতে ভাবতেই কল লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলো। 2বার বাজার পরে রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। কেন? আপনি সালামের উত্তর দিবেন আমি ভাবিনি তাই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম? বাসা থেকে বের হলাম মাত্র। আচ্ছা, তো অপেক্ষায় আছি। আয়শা কল দিয়েন একটা। বাই। আল্লাহ হাফেজ। কল কেটে অপেক্ষা করছে। অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে, কিন্তু একটা কথাও ভেবে পাচ্ছে না। মেয়েটা টাকার জন্য তার কাছে সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে। আজ ওর কাছে টাকা আছে বলে কি একটা মেয়ের খারাপ সময়টা টাকার ক্রয় করা কি ঠিক হবে? আর মেয়েটার কণ্ঠটা এত মায়াবী যে তার বারবার কানে বাজছে। এইসব ভাবতে ভাবতে খেয়ালই করেনি বৃষ্টি যেন ঝড়ের আকার ধারণ করেছে। দেয়াল ঘড়িটার দিকে চোখ যেতেই দেখে 9:20 পেরিয়েছে। পরক্ষণেই মেয়েটির কথা মাথায় আসলো। এত রাতে তাও বাইরে যে ঝড় বইছে, কিছু হয়ে যায়নি তো? সাথে সাথেই নীরব কল দিল। আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ বলে কলটি কেটে গেল। আর কিছু না ভেবে নীরব বের হলো গাড়ি নিয়ে। এই ঝড়ের রাতে মেয়েটির একা আসতে দেওয়া উচিত হয়নি বলেই গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন। কিছু দূর যেতেই দেখে একটা মেয়েকে কতগুলো ছেলে ধাওয়া করছে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে গাড়ির সামনে এসে পড়েছে। নীরব একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলো। মেয়েটা নীরবের পিছনে এসে দাঁড়ালো। আমাকে বাঁচান প্লিজ। বাহ, কি সুন্দর! এত সুন্দর দুটি চোখের বিপরীতে আমি যেন আর কোনো কিছুই শুনছিলাম না। ওদের থেকে বাঁচান প্লিজ। এই, আমাদের মাঝে না ঢুকে না, চলে যায় এখান থেকে। দেখ আমরা কতগুলো। ছাতাটা একটু ধরেন তো। এবার আয়, তোদের জন্য কম করে হলেও একটা বরাদ্দ, না হলে পালা। গাড়ির ভিতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে। আপনাকে অনেক ধন্যবাদ। এত রাতে বাইরে কি করছেন? একটা কাজ আছে, এমনি অনেক দেরি হয়ে গেছে। আপনার ছাতাটা, আমার একটু তাড়া আছে, যেতে হবে। কি কাজ? কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। কোনো চুক্তি আছে কি কারোর সাথে? আ- আ- আপনি কি করে জানলেন চুক্তির কথা? আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল 30,000-এ। কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। আপনার দেরি দেখে কল দিয়েছিলাম, কল ঢুকেনি।
তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে। বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইল চার্জেও নাই, তাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন গাড়িতে উঠে যাক, ভিজে যাবেন তো। হুম। আচ্ছা আপনাকে দেখে তো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আপনি কিছু না মনে করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটা অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম। চাকরিটা হারিয়েছে, দিন 10 হতে যাচ্ছে। বাসায় খাবার জোগানোর টাকাও নাই, ওষুধ কিভাবে কিনবো? আপনার পরিবারে আর কেউ নাই? মার ছোট একটা বোন আছে, এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। এমন কোনোদিন হয়নি আজ যেন এমন হচ্ছে তার। মেয়েটার পরনে একটা কালো বোরখা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটি যেন শুধু নীরবকে নয়, নীরবের ভিতরটাকেও গ্রাস করে ফেলেছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলার সামনে এসে গাড়ির হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। এবার নামুন গাড়ি থেকে। এসে পড়েছে। এত বড় বাড়ি, আমার ভয় করছে। এমন বাড়ি ভূতের মুভিতে দেখেছি। ভয় কেন পাচ্ছেন? আমি আছি তোর সাথে, চলুন আমার সাথে। আচ্ছা। জীবনে যে নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সে দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনার ঘর কাটিয়ে তিনি বলে উঠল, এখানে বসেন। আর এটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরের সব কাপড়। যাই, গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। এই যে দরজাটা খুলেন। কেন? কি 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 হয়েছে? আরে টাওয়ালটা নেওয়ার জন্য। না, লাগবে না। আচ্ছা ঠিক আছে বলেই টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার। এই নেন, এইগুলো খেয়ে নেন। না, আমি খাবো না, এসব আমার খিদে নেই। ভয় পাওয়ার কিছু নেই, আমি ঘুমের ঔষধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ঔষধ খাওয়ানোর কি আছে? আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্টফুড খাবার, আর আমার ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ। তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছে তাই করতে পারে। এসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এইগুলো খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়েও দেখেনি, আর আপনাকে দেহ বিলে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছা করছে। এখনও মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন? কখন থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে। আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি। এই যে এইবার কি মুখে দিবেন, নাকি এইভাবেই রাত শেষ করে দেবেন? আমি কারোর সামনে কিছু খেতে পারি না। কিছু মনে না করলে আপনি একটু বারান্দায় যাবেন, আমি খাওয়া শেষ করে সাথে সাথে আপনাকে ডাক দিই মনে। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। দূর, কিছুই হলো না। কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই, আপনি ধূমপান করেন? হ্যাঁ তো। ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনো। আমার নাম মাহফুজা আক্তার। ও আচ্ছা, মাহফুজা। আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নাবিলা তো আমার নামই, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা এখন রেডি হন, অনেক কথা বলেই সময় নষ্ট করে ফেলেছি। দেখুন এমনি 11টা বেজে গেছে। কি করতে হবে, কিভাবে রেডি হতে হয় আমি তো জানি না। দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি বলে ওর মুখ থেকে পর্দাটা উঠিয়ে দিলাম একটানে। পুরো ঘর জুড়ে নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছি। মেয়েটা চোখ দুটি ফ্লোরে এমনভাবে আটকে রেখেছে, দেখে যেন আমার হিংসা হচ্ছে আরও। এত সুন্দর মায়াভরা মুখ তার, চোখ দুটি আমার চোখে রাখলে কি হয়? আমার চোখের দিকে তাকান। আমি সরাসরি কোনো পুরুষের চোখে তাকাই না। আমি আপনাকে তাকাতে বলছি। তাকাবেন মানে তাকাবেন। জি। এখন হাত বাড়ান। কেন? দিতে বলেছি, দেন। বেশি কথা আমার পছন্দ না। হ্যাঁ, দিচ্ছি। এটা আপনার জন্য। কি এটা? খুলেই দেখুন। কাজ শেষ করার আগেই টাকা? কাজ শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি রেডি হন। কাজ তো শুরুই হয়নি, শেষ হলো কিভাবে? চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। বারান্দায় একটা সাদা গোলাপ ফুটেছে,
গোলাপটার সৌন্দর্য আর গন্ধ আমার মনে ধরছে না। মনে হচ্ছে এই গোলাপের সৌন্দর্য নাবিলের কাছে হার মানবে। রাতের আকাশ আমার ভীষণ প্রিয়। একা চাঁদ আর একা আমি দুজন মিলে কত করেছি পাগলামি। আমার মন ভালো থাকুক আর খারাপ, চাঁদটা এই যে ছিল আমার নিত্য রাতের সঙ্গী। আজকে মেঘলা আকাশ হওয়ায় চাঁদটা ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু বারান্দা থেকে পিছনে ফিরলেই মনে হচ্ছে আকাশের চাঁদ আজ নীরবের ঘরে বসে আছে। সব ভাবনার ছেদ ঘটিয়ে একটা মধুর স্বর ভেসে আসলো। এই যে শুনছেন? হ্যাঁ, রেডি হয়েছেন? কি রেডি হব? সব কিছু পড়ে নেন। সব তো পরাই আছি, কিছু তো খোলা হয়নি, শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে, সেটা তো তখনই ঠিক করে নিয়েছি। ও সরি। জি। আচ্ছা চলুন। কোথায় যাচ্ছেন? আপনার আম্মুর সব ওষুধ কিনা লাগবে তো নাকি? কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না। আপনি চুপ করে আসেন তো, বেশি কথা না বলে। আচ্ছা। এই যে, গাড়িতে উঠবেন নাকি? দরজা খুলতে পারি না তো। এই নেন, এইবার উঠেন প্লিজ, কথা না বাড়িয়ে। হ্যাঁ, উঠছি। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। দারোয়ান গেট খুলে দিল। ওর দিকে তাকিয়ে দেখলো বাহিরে তাকিয়ে সবকিছু দেখছে। কি মায়াবী চোখ, যেন তার চোখের দিকে তাকিয়ে আস্ত একটা জীবন পার করে দেওয়া যাবে। নাবিলা, আপনি কি সব ওষুধের নাম জানেন? সবগুলোর নাম তো জানি না, কয়েকটার নাম জানি। আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো, তাই সব থেকে বেশি দরকারিগুলোই কিনতাম, আর ওইগুলোই মনে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না? মা তো ওষুধের সাথে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। ওষুধ নাই বাসায়, শুধু ঘুমের ওষুধ ছিল। ওইটা খাওয়ানোর পরেই বাসা থেকে বের হয়েছিলাম, আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর জেলার সব থেকে বড় হসপিটালের সামনে এসে গাড়ি থামলো। এই যে আসুন আমার সাথে। হ্যাঁ, এখানে কেন আসলেন? রুগীকে? আরে পাগল, আসেন তো কথা না বলে। নাবিলা পিছনে পিছনে হাঁটতে লাগলো। সে একটা ঔষধের দোকানে গিয়ে নাবিলার উদ্দেশ্য করে বলে। ওষুধের নামগুলো বলেন। নাবিলা ঔষধের নাম বলছে, আর নীরব ওর দিকে তাকিয়ে দেখছে শুধু। আপনার আরও কিছু বাকি আছে কি নেওয়া? না, আমার প্রায় শেষ। আপনার নেওয়া শেষ হলে আমার কিছু নেওয়ার আছে। জি, কি নেবেন নেন, আমার শেষ। আমাকে কিছু মাইগ্রেনের জন্য ওষুধ দিয়েন তো। ভাই সব দিয়ে দিয়েছি। মাইগ্রেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া, আর প্রাইসটা বলো। আচ্ছা ভাই, মোট বিল 2570। আপনার ওষুধগুলো কি আলাদা গুনবো? টোটালি ঠিক আছে, আলাদা হিসাব করা লাগবে না। এই নিন টাকা। এই না না, ওনার কাছ থেকে টাকা নেবেন না, আমি পে করতেছি। অনলাইন পে করার ওয়ে নাই? এই যে এদিকে স্ক্যানার আছে। দেখুন পে হয়েছে। জি, টাকা এসেছে। ধন্যবাদ। এই যে নাবিলা, চলুন। হ্যাঁ, আমার কাছে তো টাকা আছে, এখন আমি বিল দিতে পারতাম। চুপ, এই নিয়ে আর কথা না, চুপ করে গাড়িতে উঠে বসুন, আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দেন। প্রায় 30 মিনিট পর নীরব নাবিলার কথা মতো ব্রেক কষল বাসার সামনে। গুটগুটে অন্ধকার। নাবিলাকে গাড়ি থেকে নামালো সে। ঘরে চলুন, এতটা পথ এসেছেন, ঘরে তো আসা যায়। আজ না, অন্য কোনো দিন আসবো। এমনি অনেক রাত, এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে। গরিবের ঘর বলে আসতে চাচ্ছেন না? এই না, এমন ভাববেন না নাবিলা। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন। আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে। বলেই চলে গেল ঘরের ভিতর নাবিলা। বাইরে এত অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না। তার উপর মশার কামড় খেয়ে মনে হচ্ছে সব রক্ত এখানেই দিয়ে যেতে হবে। এরা এখানে থাকে কিভাবে? এইসব ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসলো। নীরব ওখানে দাঁড়িয়ে আরেকটু সময় অপেক্ষা করলো না, ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরে ঢুকেই দেখলো একটা পিচ্ছি মেয়ে কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। নীরব এগিয়ে গেল। খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। আজ ওষুধ খাইনি, তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে। তারপরও আমার মনে হয় আপনার আম্মার একবার ডাক্তার দেখানো। এরই মাঝে পিচ্ছি মেয়েটি বলে উঠল, আপু, ও আপু, আম্মু খুব পানি চাচ্ছিল, আমি পানিও এনে দিয়েছি। পরে তোমাকেও ডাকছিল, তারপর আর কথা বলেনি, ঘুমিয়ে গেছে। আপু, আম্মুকে আর ঘুম থেকে উঠবে না। এমন বলে না, আম্মা একটু পরেই উঠবে, কান্না করিস না। আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার। আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে। একটু আমার কথা শুনুন।
হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে। এত টাকা তো নেই, যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ওষুধ কিনেই শেষ হয়ে যাবে হসপিটালে। আমি যা বলছি তা করেন, আপনি ধরেন আমার সাথে। এই বুড়ি, তুমি আমাদের সাথে আসো। দুইজনে নাবিলার আব্বুকে ধরাধরি করে গাড়িতে তুলল। নাবিলা ঘরে তালা মারতে গেল। এই বুড়ি, এইখানে এসে বসো। আর নাম কি তোমার? মেয়েটা এখনো চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আপু, এটা কি গো? তোমার ভাইয়া লাগে, তোমাকে নাম জিজ্ঞেস করছে, বলো ওনাকে। আর এখানে বসো। নাবিলা, আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রেখে। তোমার নাম কি গো বুড়ি, বললে না? আমার নাম মাইশা। আপনার নাম কি? আমার নাম রাহিয়ান রিফাত নীরব। তুমি রিফাত ভাইয়া বলেই ডাকো। রিফাত ভাইয়া? এটা কি? এটা ট্যাব, এটাতে গান বাজে, গান দেখা যায়, আরো অনেক কিছু। মাইশা এসব ধরে না, চুপ করে বসে থাকো। কি হচ্ছে, আপনি ওরা বকছেন কেন? সে এখনো ছোট। এইবার নামুন, এসে গেছি হসপিটালে। নেমেই একটা ট্রলি এনে আন্টিকে নিয়ে হসপিটালে ঢুকলাম। ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগে ভর্তি করতে হবে, তাই রিসেপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই, ভর্তি করেছেন? হ্যাঁ এই নেন রিসেপশনের ভর্তির পেপার। আমি ওনাকে দেখেছি, দুটো পরীক্ষা করতে হবে। একটু পর নার্সকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ওনার পাশের কেবিনে থাকুন। নাবিলা ওর মায়ের পাশে বসে আছে। নীরব মায়েশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলো। দেখলো কেবিনে নার্স আন্টি রক্ত নিয়ে বের হয়ে গেল। নাবিলা, এখানে খাবার আছে, খেয়ে নিন কিছু। অনেক দৌড়াদৌড়ি করেছেন আজকে। পরে খাবো, মাইশার কিছু খেয়ে নে। আমিও তোমার সাথেই খাবো আপু। ও আচ্ছা, বুঝে গেছি। আপনি মাইশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি। এসে নক করবো দরজা। ডক্টরের কেবিনে আসলো। ডক্টর কেবিনে নাই। পিছন থেকে বলে উঠলো কেউ, কিছু দরকার? ঘুরে দেখলো ডক্টর। কি হয়েছে ওনার? পরীক্ষা শেষ হয়নি? আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে। শরীরে ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পর পর। আর ওনার ব্লাডে ইনফেকশনও ধরা পড়েছে। এখন এর সমাধানটা কি, ওইটা বলেন। আপাতত ব্লাডের ব্যবস্থা করুন, আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি। আমার মনে হয় না ওনার অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাডে ইনফেকশন, এটা আস্তে আস্তে শরীরের রক্ত নষ্ট করে। তারপরেও হয়তো অপারেশন করে কিছুদিন বেশি বাঁচানো যেতে পারে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না। আর ব্লাড গ্রুপটা বলেন। এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করুন। আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলো। হয়েছে আপনাদের? আসেন। নীরব গিয়ে বসে পেপারগুলো থেকে দেখে নীল রক্তের গ্রুপ বি পজিটিভ। নীরবেরও বি পজিটিভই। কিসের পেপার এগুলো? আন্টির রক্ত প্রয়োজন, বি পজিটিভ। আমার তো এ পজিটিভ। এখন রক্ত কই থেকে পাবো এত রাতে? আমি আছি তো, চিন্তা করবেন না। ডক্টর, রক্ত ম্যানেজ হয়ে গেছে। আমার রক্তই বি পজিটিভ, রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি কেবিনে যান, আমি আসছি। নীরব কেবিনে এসে বসলো। রক্ত জোগাড় হয়নি? হয়েছে, একটু পর ডক্টর নিয়ে আসবে। আচ্ছা, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে। হ্যাঁ আছে, বললাম না চাঁদের গায়ে দাগ লাগাতে নেই। আমি চাঁদ খুব ভালোবাসি, চাই না আপনি আবার কোথাও অর্থের জন্য দাগ লাগাতে চান। এরই মাঝে ডক্টর আর নার্স কেবিনে ঢুকতে দেখে নাবিলা কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। আপনি শুয়ে পড়ুন আর হাতটা শক্ত করুন। ঠিক আছে বলেই শুয়ে পড়লাম। রক্ত যাওয়া চলছে। নাবিলা আকস্মিক ঘটনায় সে যেন আকাশ থেকে পড়ল। নীরবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি এমন কিছু হতে পারে। অন্যদিকে নাবিলা ভাবছে, এই লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন? কি চাই? খারাপ লোক হলে কি এমন কাজ করত? নাকি নাবিলা ওনাকে দিয়ে ভুল চিন্তা ভাবনা করছে? যে পুরুষ নাবিলার সব কিছু পেয়েও তার কিছু করলো না, উল্টো তার বিপদে এগিয়ে আসলো। ছিছি, ভদ্রলোক না হলে এতক্ষণে নাবিলা হয়তো অন্য ৮-১০টা নোংরা মেয়ে হয়ে যেত। এইসব ভাবনার ছেদ ঘটিয়ে বসে উঠল নাবিলা। আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা, আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দিবে, আপনারা ওনার সাথে থাকেন। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছি ছি,
আন্টির কোনো ছেলে নেই, ওনার ছেলে থাকলে তো সেই করতো। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বার আছে, কল দিয়েন। কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই, বন্ধ হয়ে আছে সে সন্ধ্যার পর থেকেই। আচ্ছা, এই কার্ডটা রাখুন, এখানে নাম্বার আছে, রিসেপশন থেকে কল দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমি এখন যাই। আর আন্টিকে স্যালাইন দেওয়া হলে আপনি একটু ঘুমিয়ে নিন। আপনি সাবধানে যাইয়েন। আল্লাহ হাফেজ। বাই। হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম। মেয়েটার প্রতি মায়া যেন ক্রমশ বেড়েই চলছে। ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় আসলাম। রাত পেরিয়ে ভোর হতে চলল। মোবাইলে দেখলাম 3:58। বাসায় ঢুকতেই দেখি দরজা ভিতর থেকে লাগানো। আমি কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই দেখি আব্বাও দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে উপরে উঠতে যাব, তখনই কয়টা বাজে এখন? থাক না, এত রাতে এসব বলে কি হবে? তুমি চুপ থাকো। তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কি করছে তা তুমি জানো? আসলে বাবা, আমি হসপিটালে গিয়েছিলাম, একটা ইমার্জেন্সি রোগী। থাক, আর বলতে হবে না। আমাকে বাংলোর দারোয়ান সব বলেছে। সত্যি আব্বা, আমি হসপিটালে ছিলাম এতক্ষণ। এই দেখুন ব্লাড ডোনেট করা রিসিপ্ট। হ্যাঁ ঠিক আছে, ঘরে যাও। আর যেন এইসব না শুনি। আর দারোয়ান রে কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে। বলেই চলে গেল। সাথে সাথে মাও চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে বিভোর হয়ে গেলাম। ওইদিকে নাবিলা তার মাকে স্যালাইন দেওয়ার পর মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তার ঘন্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল। একবার ওর মার মলিন মুখটার দিকে তাকিয়ে বাইরে চলে আসলো। এসে কিছু খাবার কিনে আবার চলে গেল কেবিনে। গিয়ে মাইশাকে তুলে সকালের নাস্তা করালো। এর ভিতরে রক্ত দেওয়া শেষ। নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা নতুন স্যালাইন দিয়ে গেল। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। নীরবের ঘুম ভাঙার নাম নেই। একটা কলের শব্দ আমার ঘুম ভাঙল। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। কিছু না ভেবে কল ধরলাম। হ্যালো। কেমন আছো নীরব? ভালো, আপনি কে? কণ্ঠ শুনে বুঝতে পারছো না? এক সময় তো নিয়মিতই কথা হতো, এত তাড়াতাড়ি ভুলে গেলে? মিনহা, তুমি এতদিন পর কি মনে করে কল দিলে? কেমন আছো নীরব? ভালোই আছি। আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? দেখো, আজাইরা কথা বাদ দিয়ে কল রাখো। যে ভালো থাকার জন্য চলে যায় তাকে জিজ্ঞেস করার কি আছে? আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা তো সেদিনই করে দিয়েছি, যেদিন মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, বাদ দেও, আমার কাজ আছে, রাখলাম। আর কখনো কল না দিলেই খুশি হব। বাই। কল কেটে দিলাম। আমার প্রাক্তন মৃদুলা নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গিয়েছিল বছরখানেক হলো। এতদিন পর আবার আমার জীবনে আসতে যাচ্ছে। এমন মেয়ে আমার দরকার নেই যে নিজের ভালো থাকার দিকটা চিন্তা করে আমায় ছেড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঠিক করিনি? হঠাৎ রাতের কথা মনে হলো। নাবিলা, মাইশা ওরা তো হসপিটালে কোনো খোঁজ নেওয়া হয়নি। তাই উঠে ফ্রেশ হয়ে বের হতে যাব। মা বলল খেয়ে বের হতে, না হলে বাবার আবার রাগারাগি করবে। তাই হালকা খেয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালে। রুমে ঢুকে দেখি মাইসা বসে আছে। আমাকে দেখেই বলে উঠল, রিফাত ভাইয়া, দেখো আমার আম্মু ঘুম থেকে উঠেছে, আমার সাথে গল্পও করেছে। আমি তোমার গল্প বলেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? তুমি আমার ছেলের অভাব দূর করলে আজ। আল্লাহর কাছে তোমার জন্য লাখো লাখো শুক্রিয়া। এইসব কি বলছেন? আপনি আমার মার মতো। আপনার ছেলে থাকলে নিশ্চয়ই এটাই করতো। এখন আপনি রেস্ট নিন আন্টি। মাইশা, তোমার আপু কই? আপু তো বাইরে গেল একটু আগে, কি যেন আনতে। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? আর তোমার আপু? আমি খেয়েছি সকালে, আপু খায়নি। তুমি এখানে থাকো, আমি তোমার আপুকে নিয়ে আসতেছি। এই মেয়েটা একা একা এত দৌড়াদৌড়ি কিভাবে করে ভেবেই ঘুরে বের হতে যাব, দেখলাম নাবিলা কেবিনে ঢুকেছে। আমাকে দেখে অবাক হয়ে, কেমন আছেন? আমাকে দেখার পর মনটা ভালো হয়ে গেছে। এখন বলুন, সকালে খাননি কেন? আমাকে দেখে মন ভালো হয়ে গেল কেন? সকালে ক্ষুধা লাগেনি তাই খাইনি। ও আচ্ছা, কই গেছিলেন এখন? আপনাকে কল দিতে বলেছিলাম না?
ওষুধ আনতে গেছিলাম, ভাবলাম আপনি এমনই ভোরে বাসায় গেলেন, আপনার ঘুম প্রয়োজন, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা এখন চলুন আমার সাথে। কোথায়? আর আম্মাকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা খাওয়ানোর পরই আসেন। আচ্ছা দাঁড়ান। নাবিলা চলে গেল ওষুধ নিয়ে। আন্টিকে ওষুধ খাওয়ানোর পর মাইশাকে আন্টির পাশে রেখে চলে আসলো। চলুন, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, মাইশা সব বুঝতো না। চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি আসবো। আর নার্সকে বলে এসেছি দেখাশোনা করতে। নাবিলাকে নিয়ে একটা রেস্তোরাঁয় ঢুকলাম। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, নিজের কথা যেন ভুলেই গেছে। জানি না, হয়তো মুখও মলিন হয়ে গেছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে একটি টেবিলে দুইজন বসলাম। ওর জন্য খাবার অর্ডার করলাম। সে বলছে খেতে পারবে না। আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম যে আমি তো তোমাকে দেখছি, আমার কাছে নিজেকে আড়াল করার কি আছে আর। অনেক জোরাজুরিতে সে রাজি হয়, কিন্তু এখানে আরও মানুষ আছে, তাই এখানে খাবে না। তাই উঠে একটা প্রাইভেট টেবিলে বসলাম। বসে লজ্জা মাখা মুখ থেকে পর্দাটা সরিয়ে আমার দিকে একবার তাকিয়েই মুখ নিচে নামিয়ে আস্তে আস্তে খেতে লাগলো। অন্য একজনের সামনে খেতে তার দ্বিধা হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। তার মুখ দেখেই বুঝতে পারছি। এই নীরবতা ভেঙে বলতে শুরু করলাম, আন্টি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে। না, এমনি আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছে ছোট হতে চাই না। তাহলে কি 2 দিন পর আবার কারোর সাথে চুক্তি আবদ্ধ হবেন? এমন প্রশ্ন শুনে সে চোখ নিচের দিকে করে বসে আছে। ভাবেনি হয়তো এমন কিছু বলবো। আমি স্পষ্ট দেখছি নাবিলার চোখের কোণে পানি। ইচ্ছা করছে মুছে দিতে, কিন্তু সে অধিকার কি আছে আদেও? হয়তো নেই। তাই আবার বলতে শুরু করলাম, নাবিলা চোখের পানি মুছুন। আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিন। এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন? কাল আপনার একটা সিভি আমাকে দিয়েন, আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো দিয়েন, আমি বানিয়ে নেব। আচ্ছা এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসে আর একটা খাবারের পার্সেল নিয়ে বিল পে করে নাবিলাকে নিয়ে হসপিটাল চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মহিষা পানি খাচ্ছে। মহিষা, এই নেও, এটা খাও। আর কিছু খেতে ইচ্ছা করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। এটা তো আপনার জন্য এনেছেন, তাই না? ওকে কেন দিচ্ছেন? আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি? আর আমি খেয়েই এখানে এসেছি, আবার কেন এইসব খেতে যাব? আমি তো ভাবছি আপনার জন্য। ভাইয়া, এটা অনেক মজা, আমি আগে কখনো খাইনি। সামান্য ফ্রাইড রাইসের সাথে মাটন কষা পেয়ে এত খুশি। হয়তো রেস্তোরাঁয় খাবার বলে বুঝতে পারছে না এটা তেমন আহামরি কোনো খাবার না। হয়তো খেয়েছে আগে কিন্তু বুঝতে পারছে না। আবার হতে পারে খায়নি। এখন মধ্যবিত্তরা হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। আচ্ছা নাবিলা, আমি বিকালে আসবো, রেডি থাকেন। সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। আচ্ছা। আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলেই বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। হসপিটালে গিয়ে নাবিনাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে হসপিটালে যাওয়ার পথে গাড়ি থামালাম। এখানে নামলেন যে, কি হয়েছে? আপনিও নামেন, একটা সিভি বানানো লাগবে। দুইজন গিয়ে সিভি বানিয়ে নিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিনাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পথে ডক্টরের সাথে দেখা। তিনি জানালেন সকাল 9টায় নাবিনাকে নিয়ে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিনা একসাথেই কেবিনে ঢুকলাম। দেখি আন্টি আর মাইশা গল্প করছে। আমাদের দেখে আন্টি, কিরে মা, কই গেছিলি? মা, একটু বাসায় গিয়েছিলাম, কিছু কাগজ আর মোবাইলের চার্জার আনতে ভুলে গিয়েছিলাম। চার্জও নাই মোবাইলে, তাই সেটাও আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, বাবা তোমার নামটাই জানা হয়নি ভালো করে। জি আন্টি, আমি রাহিয়ান রিফাত নীরব। সুন্দর নাম, তোমার মতোই। আচ্ছা এখন রেস্ট নেন, 9টায় আপনার অপারেশন, তাই এখন আর কথা না। অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি রে মা?
মা ইনি টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে। তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা। ঈশ্বর হয়তো আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছে। হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। হ্যাঁ মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। মাইশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভেতর থেকে সেও অসুস্থ হয়ে যাবে ভেবে মাইশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে নিয়ে রাতের জন্য দুইজনের খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা পর্যন্ত নিয়ে দিয়ে আসলো। এখন মায়েশাকে জড়িয়ে ধরে কান্না করছে। মায়েশাও কিছু না ভেবে হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগলো। এগিয়ে গিয়ে নাবিলার উদ্দেশ্যে, এই যে আপনি যদি ভেঙে পড়েন মাইশার কি হবে? নিজেকে শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথায় নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল। প্রায় 1.5 ঘন্টা পর আন্টিকে কেবিলে শিফট করলো। ডক্টর আমাকে ডাকলেন, আমি গেলাম। মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আল্লাহ সহায়, আর কোনো সমস্যা হবে না আপাতত। আর নার্স নিয়ম মতন ওষুধ দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করুন, 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। আর আমাদের রোগীর জন্য অতিরিক্ত একজন নার্স চাইব, যেন সব কিছু দেখাশোনা করে। এর জন্য আমি অতিরিক্ত কিছু টাকা দিব। টাকার প্রয়োজন পড়বে না, আমি বলে দিচ্ছি নার্সকে। নীরব চলে আসলো কেবিনে। ঢুকতেই নাবিলার প্রশ্ন ছুড়ে দিল। ডক্টর কি বললো? বলছে 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে, আর কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছে। আচ্ছা নাবিলা, আমি এখন যাই। আপনি কাল সকালে 10টায় রেডি থাকেন, আমি নিতে আসবো। কালকে ইন্টারভিউ। আচ্ছা আপনি যান, আমি রেডি থাকার চেষ্টা করব। আচ্ছা, আর একজন নার্স আন্টির খেয়াল রাখবে, চিন্তার কিছু নেই। আচ্ছা যান, অনেক রাত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই। বাসায় এসে দরজায় কলিং চাপতেই নীরবের আম্মা এসে দরজা খুলে দিল। নীরব ঘরে ঢুকতে ঢুকতে বলল, আম্মা, আব্বা কই? ঘরে কাজ করছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আগে বলো, চাঁদ আজ কোন দিকে উঠেছে? এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? আমার কথা শোনো, কাল থেকে আমি অফিস চালাবো, তুমি বাসায় থাকবা। ম্যানেজারকে বলে দেও কাল নতুন বস আসবে। এই ওয়েট, তুই এই দিকে আয় আগে, দেখি তোর শরীর ঠিক আছে কিনা। আব্বা, আমার সবই ঠিক আছে, তুমি শুধু ম্যানেজারকে বলে দেও। আচ্ছা বলে দি মনে, কিন্তু তোরে এত করে বলার পরও অফিসে যাবি না। আজ কেন হঠাৎ যেতে পাগল হলি? তোর মতলব বলতো। আমার একটা অনুরোধ আছে তোমার কাছে শুধু। সেটা তো প্রথমেই বুঝতে পেরেছি, বলে ফেল। আসলে আব্বা, একটা মেয়ের একটা চাকরির খুব প্রয়োজন। আমি চাই তাকে সাহায্য করতে। আমি বস হয়ে গেলে আমার একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি ওকে একটা চাকরির সুযোগ করে দিতে চাই। বুঝলাম, কিন্তু পুরো ঘটনা খুলে বল। আসলে আব্বা, মেয়েটাকে আমার খুব পছন্দ। ওর বাবা নেই, মা আর একটা ছোট বোন আছে শুধু। ওর মা খুব অসুস্থ। কাল রাতে ওর মাকেই হসপিটালে। আচ্ছা, যেই মেয়েকে সাহায্য করার জন্য তুই তোর খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করতে চেষ্টা করছস, ওর চাকরি ফাইনাল, আর কাল থেকে তুই খন্দকার ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে অফিসে যাবি। আমি ম্যানেজারকে বলে দিই মনে। এখন যা, তাহলে ঘুমা। কাল থেকে তোর নতুন অধ্যায় শুরু। লাভ ইউ আব্বু। আচ্ছা আব্বু, তুমি ম্যানেজারকে বলে দিও আমাকে যেন সব কিছু বুঝিয়ে দেয়। উঠে আমার ঘরে চলে যেতে পা বাড়াতেই আম্মা বলে উঠল, কিরে, মেয়েটার ছবি আছে তোর কাছে? না মা, নেই। কিন্তু কেন? মার কথা মনে পড়লো, সিবির সাথে তো ছবি আনতে মন নাই। ও আচ্ছা, তো জানা লাগবে না। আচ্ছা আব্বু, সিবিতে কি ছবি না দিলে হবে না? আসলে মেয়েটা পর্দা করে তো, তাই। ওর যদি মনে হয় যে না কোনো সমস্যা নেই, বিশ্বাস রাখছো, তাহলে প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো ফর্মালিটির জন্য হলেও একটা ছবি দিতে। পর্দা করা অবস্থায় হলে। মাশাআল্লাহ, মেয়ে পর্দা করে, ভালোই তো। আমি এখন গেলাম, অনেক রাত হয়েছে। জীবনের প্রথম এত বড় একটা দায়িত্ব কাঁধে নিচ্ছি। জানি না কতটুকু সফল হতে পারি। যাই হোক, এখন চিন্তা করলে হবে না। সব পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখতে হবে, আস্থা হারালে হবে না।
সকালের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। অ্যালার্ম অফ করে আবার ঘুমোতে যাবে, পরক্ষণে মনে পড়ল এখন কাঁধে বিশাল দায়িত্ব, ঘুমালে হবে না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো, খাবার টেবিলে আসলো। কি রে, আজকে যেন তুই আমাকেও হারিয়ে দিলি। যাই হোক, আজ সবাই একসাথে সকালের নাস্তা করব। আব্বু, পরে ম্যানেজারকে সব বলেছিলে? হ্যাঁ, সব কিছু বলা হয়েছে। তুই শুধু যা। আর আজকে ফর্মাল ড্রেসে সত্যি বস মনে হচ্ছে। কার ছেলে দেখতে হবে না? হ্যাঁ, তা তো হবেই। তোমার একার ছেলে নাকি? আমারও তো ছেলে। শুধু ভুল করলেই আমার একার ছেলে হয়ে যায় না? হয়েছে, এবার তো থামো আর আমার জন্য দোয়া কইরো, যাতে সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। মার দোয়া ছেলের সাথে সব সময় থাকে, তুই চিন্তা করিস না বাবা, সব ভালোই হবে। আচ্ছা, আমি এখনই যাই তাহলে। সাবধানে যাস। আর অফিসের সামনে ম্যানেজার অপেক্ষা করবে তোর জন্য। আচ্ছা, চলে আসলাম। বের হয়ে হসপিটালে আসলাম। কেবিনে গিয়ে দেখলাম নাবিলার মা নাবিলার সাথে কথা বলছে। আমি গেলাম ভিতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আন্টির জ্ঞান ফিরেছে এখন? ভোরে 6টার দিকে হবে। আচ্ছা, আপনাকে কাল কি বলেছিলাম মনে আছে? আছে, কিন্তু মাকে একা রেখে? আপনার মাকে সবসময় খেয়াল রাখার জন্য একজন নার্স আছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আপনার চাকরিটা প্রয়োজন, তাই না? অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, তো রেডি হন তাড়াতাড়ি, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি আসুন তাড়াতাড়ি। আচ্ছা যান, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন, প্রথম দিন, আজকে দেরি করলে হবে না। চলে এসে বাইরে দাঁড়ালো, একটা সিগারেট হাতে নিয়ে ধরালো। গাড়ির সাথে আনমনে চেয়ে সিগারেট টানছিল। পিছন থেকে ভেসে আসলো, সিগারেট খাওয়া কি ছাড়া যায় না? সে পিছনে ফিরে তাকিয়ে দেখলো নাবিলা। সব জিনিস চাইলেই ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া যায় না, কিছু জিনিস সবসময় আগলে রাখতে হয়, কারণ দুঃসময় যে সেই জিনিসগুলোই শেষ ভরসা হয়েছিল। তা ঠিক, কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনে নিজের ক্ষতি করবেন? জেনে শুনে আমরা নিজের কত ক্ষতিই না করি, আর এমন কি ক্ষতি। আচ্ছা, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। তার উপর আপনার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। আমি ছবি তুলতে চাই না। ছবি ছাড়া সিবি অসম্পূর্ণ, কেউ নিতে চাবে না তো। আমি আমার ফোন দিয়ে তুলে সেটা প্রিন্ট করে নেব, পর্দা করা অবস্থায়, আপনার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। বলে গাড়ি স্টার্ট দিলাম। একটা দোকান থেকে ছবি তুলে প্রিন্ট করালাম। মেয়েটা ক্যামেরায় চোখ তুলে তাকানোর জন্য যেন যুদ্ধ করলো। তারপর ও সুন্দর দেখাচ্ছে ছবিতে, যদিও শুধু চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আপনি গাড়িতে উঠে বসেন, আমি একটু আসছি। আচ্ছা। একটা ফুলের দোকান থেকে একটা সুন্দর ফুল নিলাম, এনে গাড়ির সামনে রেখে গাড়ি ছাড়লাম। ফুল আনলেন কেন? একটা প্রয়োজনে এনেছি। আচ্ছা। শুনেন, আমি আপনাকে অফিসের সামনে ছেড়ে দিয়ে আসবো, পরে আমার একটা কাজ আছে, ওইখানে যেতে হবে। আপনার সিভিটা আপনি ভেতরে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর ভয় পাবেন না কোনো, আত্মবিশ্বাস রাখুন। এসে পড়েছি। ওই যে ওই অফিসে যান, গিয়ে বসেন, বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি ইন্টারভিউ দিতে এসেছেন। আচ্ছা আমি গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা ব্রেক করে অন্য রাস্তা ঘুরে আবার অফিসে যাচ্ছে। ওইদিকে নাবিলা অফিসের ভিতর যেতে শুনলো আজ নাকি নতুন বস আসবে। তাকে দেখে একজন এসে বলল, কিছু চাই আপনার? আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমি যতটুকু শুনেছি অ্যাসিস্ট্যান্ট বলে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, কিন্তু আমি শিওর না। আপনি বসুন, নতুন বস আসার সময় হয়ে গিয়েছে। নাবিলা সিটে বসলো। ওইদিকে নতুন বস আসার সবার আওয়াজ শোনা যাচ্ছে। তিনি ভিতর দিয়ে ঘুরে অফিসের সবকিছু পরিদর্শন করে চলে গেলেন, কিন্তু এত মানুষের ভিড়ে বসকে দেখা হলো না। মনমরা হয়ে বসে আছে নাবিলা। চাকরিটা না পেলে যে তার সব শেষ হয়ে যাবে। নীরব কি তাহলে এইসব জানতো? জানলে তো আর তাকে পাঠাতো না। একটু পর কেউ একজন এসে নাবিলাকে বলল, আপনাকে নতুন বস ভিতরে রাখছে। নাবিলা তার সাথে পিছনে পিছনে গেল। তিনি নাবিলাকে ভিতরে যাওয়ার কথা বলে চলে গেলেন। নাবিলা অনেক সংশয় নিয়ে দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার।
প্লিজ সিট ডাউন। আপনি? জি হ্যাঁ, আমি আপনার বস রাইহান রিফাত নীরব। না না, সিভি দেখার প্রয়োজন নেই, ওটা সাইডে রেখে দিন। আজ থেকে আমি আপনার বস আর আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি যে এই চাকরির জন্য যোগ্য সেটা তো দেখার প্রয়োজন আছে। আমি এখন আপনার বস, কোনো কিন্তু শুনতে চাই না। আর আপনি বাদে কেউ অ্যাপ্লাইও করেনি চাকরির জন্য, সো আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে। স্যালারি নিয়ে চিন্তা করবেন না, প্রতি মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে কি করব বুঝিয়ে দিতে হবে। আমারও কোনো অভিজ্ঞতা নেই, আজই প্রথম জয়েন করেছি। পিছনে ছবিটা দেখেছেন, ইনি আমার বাবা হন, এই কোম্পানির মালিক। অনেক কষ্ট করে এত বড় করেছে অফিসটা। ছবিটা আজই নীরব লাগিয়েছে। তার আব্বুর চেম্বারে আব্বুর চেয়ারে বসে অফিস চালালে আব্বুর পাশে না থাকলে হবে? আপাতত আপনি আমার সাথে থাকবেন সব সময়, এটাই আপনার কাজ। আচ্ছা, আজ থেকে তাহলে আপনি আমার বস, সুতরাং স্যার ডেকেই বলবো। অফিসের ভিতর স্যার বইলেন, আপনি করে বলতে ইচ্ছা হলে সেটাও বলতে পারেন, আমার সমস্যা নাই। ওকে স্যার, আমি কোথায় থাকবো আপনি চেম্বারে থাকাকালীন? আজকে এখানেই থাকতে পারেন, কাল থেকে আপনাকেও ডেস্ক দেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা চলুন, এখন সবার সাথে আপনার পরিচয় করে দিয়ে আসি। ম্যানেজারকে নিয়ে নীরব নাবিলার সবার সাথে পরিচয় করিয়ে দিল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ম্যানেজার নীরবকে টুকটাক সব বুঝিয়ে দিচ্ছে। নীরব ও ম্যানেজারের কথা মতো সব ঠিকঠাক মতো করলো। দুপুর হয়ে গেছে। নীরব বের হয়ে চলে আসতে আসতে, এই যে নাবিলা, চলুন। কোথায় যাব? আপনি এখন অফিসে আছেন আর আমি আপনার বস, আপনাকে বলছি আমার সাথে আসতে, আসুন। সরি স্যার, চলুন। নাবিলাকে নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। রাস্তায় গাড়ি থামিয়ে খাবার পার্সেল করে নিলাম। নাবিলাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। আম্মা কেমন আছো এখন তুমি? আপু, আম্মা একটু আগে ঘুমিয়েছে। আমার না খুব ক্ষুধা পেয়েছে। মাইশা এদিকে আসো, তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। ভাইয়া, কি এনেছো আমার জন্য? এই নেও, এটা তোমার জন্য, আর এইটা তোমার আপুর জন্য। আম্মুর জন্য কিছু আনেননি? আম্মা তো কিছু খায়নি এই কয়দিন ধরে। তোমার আম্মু খাচ্ছে, ওই যে একটা প্যাকেট দেখছো সাদা পানির মতো, ওটাই তোমার আম্মুর খাবার। এই খাবার মুখ দিয়ে খায় না। ও আচ্ছা। আচ্ছা নাবিলা, শোনো, আমি বাসা থেকে আসতেছি, আপনি মাইয়ার সাথে খেয়ে আন্টির পাশে থাকেন। আমি অফিসে যাই, সময় আপনাকে নিয়ে যাব। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ হাফেজ। আচ্ছা গেলাম, আল্লাহ হাফিজ। আমি বের হয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসতেই দেখলাম আব্বা আম্মা আমার জন্য অপেক্ষা করছে। ওরা নাকি আমার সাথে খাবে খাবার টেবিলে। কেমন লাগলো? ভালোই, তোমার অফিস বলে কথা, সবই সাজানো গোছানো। ম্যানেজার আমাকে মোটামুটি সবই বুঝিয়ে দিয়েছে। তা যার জন্য তুই এত পরিবর্তন হলি, সেই মহিয়সী মেয়ে চাকরিতে জয়েন করেছে? হ্যাঁ, আব্বু জয়েন করেছে, আমি হসপিটালে নামিয়ে দিয়ে এসেছি। বলছি যাওয়ার পথে নিয়ে যাব। ও আচ্ছা, তা ওর স্যালারি সম্বন্ধে কিছু বলস না? না, কিছুই বলিনি। আমি কিভাবে স্যালারি নির্ধারণ করব তোমার অনুমতি ছাড়া? যেহেতু অফিসের দায়িত্ব এখন তোর, সুতরাং সব সিদ্ধান্ত এখন তো তোরই, তোর কাঁধেই নিতে হবে। তা মেয়েটা স্যালারির কথা জিজ্ঞেস করেনি? না, জিজ্ঞেস করেনি। চাকরি পেয়েই মহা খুশি। স্যালারি যেমনই হোক, মোটামুটি একটা তো এখন পাবে, এটা ভেবে হয়তো। আচ্ছা, তোর মতে কত টাকা স্যালারি হলে ভালো হবে? 25 থেকে 30,000 হলেই হবে। এমনিতে ও তো যতটুকু শুনলাম ম্যানেজারের থেকে সবারই মোটামুটি 30,000-এর উপর বেতন। সেই হিসাবে আমি বলবো ওকে জম করে হলেও 30,000 এই ভালো হবে। আচ্ছা, আমি ম্যানেজারকে বলেছি তুই যা বলবি তাই যেন করে। দুজনের কথার মধ্যে মা বলে উঠল, আচ্ছা, সিভির সাথে তো ছবি দেওয়ার কথা, পরে দেয়নি? দিয়েছে, কিন্তু চোখ ছাড়া কিছুই দেখা যায় না, দেখবা? দেখি মেয়েটা কতটা সুন্দরী যে আমার ছেলেটাকে এত পরিবর্তন করে দিয়েছে। এই নেও দেখো। তোমার দেখা শেষ হলে আমাকেও একটু দিও, দেখতাম। এই নাও দেখো, চোখে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মোটামুটি সুন্দরী। মোটামুটি খারাপ না। হ্যাঁ হয়েছে তোমাদের খারাপ ভালো নিয়ে, আমার খাওয়া শেষ, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। উঠে নিজের রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হলাম নাবিলার উদ্দেশ্যে। হসপিটালে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখন মোটামুটি কেমন আছেন? মোটামুটি ভালোই। এইখান থেকে বাসায় যাব কবে? কাল আপনার অপারেশন হয়েছে,
কম করে হলেও 5-6 দিন থাকলে ভালো হবে। তার উপর নাবিলাও কাজ নিয়ে ব্যস্ত থাকবে। বাসায় আপনাকে খেয়াল রাখবে কি? আন্টি আর কিছু বলল না। আপনি এখন আর চিন্তা করবেন না। নাবিলা যে চাকরি পেয়েছে মোটামুটি ভালোই চলবে আপনাদের। নাবিলাকে উদ্দেশ্য করে, নাবিলা এখন চলুন, অফিসে যেতে হবে তো। নাবিলা চলুন, গাড়িতে একসাথে বসে আছি। নীরবতা ভেঙে বললাম, আচ্ছা নাবিলা, আপনার শখ কি কি? গরিবের শখ বলতে কিছু থাকে না। আচ্ছা, আপনি কোথাও ঘুরতে যাননি কখনো? না, তেমন সময় হয়ে ওঠেনি, কিন্তু ছোট থেকেই আমার ঘুরতে অনেক পছন্দ। আচ্ছা, আর কিছু বললাম না। অফিসে চলে আসলাম। ঘন্টাখানেক সব ফাইল চেক করে আবার নাবিলাকে নিয়ে বের হলাম। এখন আবার কোথায় যাবেন? একটু আগেই না মাত্র আসলাম। একটা কাজ পড়ে আছে, এখনই যেতে হবে। চলুন আমার সাথে। নাবিলা কিছু বলল না, আর নীরবের সাথে গাড়িতে বসে বাহিরের ছুটে চলা গাছপালা, মানুষজন দেখছে। নিস্তব্ধতা কাটিয়ে বললাম, আচ্ছা নাবিলা, আপনি যে আগে কাজ করতেন ওইখানে স্যালারি কত পেতেন? 12,000 টাকা দিত, কোনো বন্ধ ছিল না। ও আচ্ছা, 12,000 টাকায় চলতো আপনাদের সংসার? হ্যাঁ, মোটামুটি ভালোই চলতো। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? তেমন নির্দিষ্ট কিছু নেই। আচ্ছা, নামুন, এসে গেছি। শহরের বড় একটা পার্কে আসলাম। গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই ছোট একটা মেয়ে ফুল বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, একটা ফুল 20 টাকায় নিবেন? আজকে একটাও বিক্রি হয়নি এখনো, আপনি প্রথম একটা নেন। একটা নিলেই কি হবে? হ্যাঁ হবে ভাইয়া। আচ্ছা, আমাকে 5টা ফুল দেও। এই নেন ভাইয়া। আমাকে না, তোমার আপুকে দেও। আপু আজ নতুন চাকরি পেয়েছে। ফুলগুলো দিয়ে বলো আপু আপনাকে অভিনন্দন। আচ্ছা, তোমার কাছে কতগুলো ফুল আছে? 60টার মতো হবে ভাইয়া। কেন, আপনি সবগুলো নেবেন? নিলে 10টা এমনি দিয়ে দিব। হ্যাঁ, তাহলে সবগুলোই দেও। এই নেও টাকা। এই নেন ভাইয়া, এখনো বাদ খুলিনি, সবগুলো একসাথেই আছে। আমাদের 5টাতেই হবে, বাকিগুলো আমি তোমাকে দিলাম। তুমিও তো একটা ফুলই। দুপুরে খেয়েছো? না, ফুলগুলো বিক্রি হলে গিয়ে খাবো। এখন আগে খেয়ে এসো, তারপর বিক্রি কইরো। যাও। ভাইয়া, আপনাদের অনেক মানিয়েছে, আর আপনি অনেক ভালো। দোয়া করবো যেন আপনি কখনো কষ্ট না পান। নাবিলার দিকে তাকিয়ে দেখলো লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা নাবিলা, চলুন আপনাকে পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। নীরব নাবিলাকে বলল। দুইজন ভিতরে ঢুকলো। সবার চোখের চাইনি যেন বুঝতে পারছে সবাই ওদের প্রেমিক প্রেমিকা ভাবছে। ভাবেই না কেন, দুইজন মানুষের সাথে একগুচ্ছ গোলাপ। চলুন ওইখানে বসি। আচ্ছা চলুন। ফুচকা খাবেন? অনেক আগে খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয়নি। এই যে ভাই, এখানে 1 প্লেট ফুচকা দিয়েন। নাবিলা, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দেন তাহলে বলুন। অনুমতি চাওয়ার কি আছে, বলুন প্লিজ। আমি আসলে, নাবিলা এই নিন ফুচকা, খেয়ে নিন। আপনিও নেন। আমি এইসব খাই না, আপনি খান। আচ্ছা, আপনি যেন কি বলতেছিলেন? মানে কিভাবে বলবো বুঝে উঠতে পারতেছি না। এত দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে আন্টি অসুস্থ জানি, কিন্তু একটা প্রজেক্টের জন্য 3 দিনের জন্য সিলেট যেতে হবে। হ্যাঁ জানতো, আপনার জন্য দোয়া রইল। 3 দিন পর তো আবার আসছেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে আপনারও যেতে হবে। মানে তাহলে আমাকে দেখাশোনা করবে কে? আমি এইটার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। এটা আমি পারবো না মা, আর মায়েশাকে একা ফেলে রেখে। আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি প্রজেক্টটা পিছিয়ে দিচ্ছি। আপনাকে ছাড়া তো আর যাওয়া যাবে না। কেন, আমি না গেলে কি হবে? তেমন কিছুই হবে না, আপনি যান। আপনি না গেলে অনেক কিছুই হবে। যাই হোক, আন্টি সুস্থ হলেই যাব। আচ্ছা এখন চলুন, বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হচ্ছে, হসপিটালে যেতে হবে। মায়েশা কি করছে কে জানে। চলুন তাহলে। ফুচকার টাকা দিয়ে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। আচ্ছা নাবিলা, আপনি যান, আমি আপনাদের রাতের খাবার নিয়ে আসি। আচ্ছা। নাবিলা ভিতরে গেলে আমি গিয়ে কিছু খাবার কিনে হসপিটালে দিয়ে যাওয়ার পথিমধ্যে ডাক্তারের সাথে দেখা। তিনি বললেন আন্টি মোটামুটি ভালোই, এখন ওনাকে কাল পরশু করে ছেড়ে দেওয়া হবে। খাবারগুলো দিয়ে নাবিলাকে, আন্টিকে বলেছে কাল পরশু ছেড়ে দেওয়া হবে, বাসায় নিয়ে যেতে পারবেন। ভালোই তো, তাহলে হসপিটালে থাকতে আমার ভালো লাগে না, তারপরও এতদিন এক প্রকার জোর করেই থাকা লাগছে। কিন্তু আপনার চাপও তো বেড়ে গেল। কিভাবে? বাসায় রান্নার কাজ, অফিসে যাওয়ার লাগবে, সাথে আন্টির দেখাশোনাও করতে হবে, চাপ তো বেশি। তা তো আগেও করা লাগতো। আচ্ছা নাবিলা, তাহলে এখন আমি আসি, কালকে আবারও অফিস যেতে হবে। রেডি থাকেন, আমি নিয়ে যাব এসে।
আচ্ছা তাহলে এখন যান, আল্লাহ হাফেজ। বাই। বাসায় গিয়ে দরজায় নক করতেই আব্বা এসে দরজা খুলে দিল। আব্বা, আম্মা কোথায় আজ? তুমি দরজা খুলে দিলে যে? তোর মায়ের শরীরটা ভালো না, মাথা ব্যথা বলে। ডক্টর এসে দেখে গেছে, বলছে রেস্ট নেওয়ার জন্য। তুমি আমাকে কিছু বলনি কেন? তোর মাই বলতে না করছে, তাহলে আমি কি করে বলবো? হয়েছে, থাক, আর বলা লাগবে না। আম্মা এখন কেমন আছে? ডক্টর ঘুমের ওষুধ দিয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। ও, তুমি রাতের খাবার খাইছো? তোর মাকে একা রেখে আমি কখনো খেয়েছি? তুমিও পরে অসুস্থ হয়ে পড়বে, খেয়ে নেও। কিছু বলতেছি? না রে বাপ, তুই খেয়ে নে, টেবিলে সব রাখা আছে। তোমাদের একা রেখে আমি কিভাবে খাবো? আচ্ছা, তুমিও এখন রেস্ট নিও, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। তুইও খেয়ে ঘুমিয়ে পড় যা। চলে আসলাম ঘরে ফ্রেশ হয়ে। শরীর বিছানায় রাখতেই চোখ দুটি ঝাপসা হয়ে গেল সারাদিনের ক্লান্তিতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম আব্বা আম্মাকে সাহায্য করছে। এই বৃদ্ধ সময় এসেও ওদের ভালোবাসা দেখে আমার এই হিংসা হচ্ছে। এই যে আমার তো দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। সরি বস, একটু লেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা আব্বু, তোমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং কিভাবে? তোর মাকে আমি কথা দিয়েছিলাম, সে যখন রাগ করবে সেই সময় আমি কিছু বলবো না, আর আমি যখন রেগে থাকবো তখন কিছু বললে সে যেন তখন চুপ থাকে। এই জন্যেই আমাদের মাঝে রাগটা বেশিক্ষণ থাকে না। একটু পরেই এসে আবার সব আগের মতো ঠিকঠাক করে ফেলি। ও আচ্ছা, এই তাহলে আসল রহস্য। এটাই প্রধান কারণ। তোর মা কখনো আমার কথা বলার বিরুদ্ধে যায়নি, আর এই জন্যেই হয়তো আমাদের শেষ সময়েও আমাদের মাঝে এতটা আছে। হয়েছে, আর বলা লাগতো না, যত সব আজাইরা কথা। আচ্ছা, আমার খাওয়া শেষ। তুমি আর আম্মা দুইজন খেয়ে ঔষধ খেয়ে রেস্ট নেও, আমি অফিসে যাচ্ছি। কোনো প্রয়োজন হলে একটা কল দিও আমাকে। আমি বের হয়ে হসপিটাল থেকে নাবিলাকে নিতে গিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে। আমারই আজ লেট হয়ে গেছে। আন্টি মোটামুটি এখন ভালোই। মায়েশাও যে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বড় হয়ে গেছে, নিজের মাকে সেই দেখাশোনা করে রাখে। যাই হোক, নাবিলাকে নিয়ে অফিসের পথে রওনা দিলাম। আজকে আপনার আসতে লেট হলো কেন? কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিক আছে। মা একটু অসুস্থ হয়ে পড়েছিল কাল রাতে, ডক্টর এসে ঔষধ দিয়ে গেছে। ও আচ্ছা, এখন কেমন আছে? মোটামুটি ভালোই। আচ্ছা, আপনার প্রিয় রং কি? হঠাৎ এমন প্রশ্ন? বলুন না, এমনি জানতে চাইলাম। কালো কালার আমার পছন্দ। কোনোদিন কালো কাপড় পরতে দেখলাম না, এই কয়দিনে একবারও। প্রিয় জিনিসগুলো এমনই হয়, প্রিয় হলেও বলা হয় না, পড়া হয় না। তা অবশ্য ভুল বলেননি। আচ্ছা, অফিসে এসে পড়েছি, এখন নামুন আর আমার সাথে চলুন। ফাইলগুলো হাতে নিয়ে হাঁটতে যাব তখন। ফাইলগুলো আমাকে দেন স্যার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটাই আমার কাজ। কিছু না বলে ফাইলগুলো ওর কাছে দিয়ে দিলাম একটা মুচকি হাসি দিয়ে। এখন চলুন। দুজনে মিলে অফিসের ভেতর ঢুকতেই সবাই দাঁড়ালো আমাকে দেখে। আমি হাতের ইশারায় সবাইকে বসতে বলে চলে গেলাম, আমার চেম্বারে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যা বলেছিলাম করেছেন? জি স্যার, এই দেখুন। আপনি যান, এখন কোনো প্রয়োজন হলে ডেকে নেব। জি স্যার। নাবিলা, এটা আপনার ডেস্ক। আজ থেকে এখানে আপনি বসবেন। আমার প্রয়োজন হলে এখানে কলিং আছে, ওইটা বাজলে আপনি বুঝবেন আপনাকে ডেকেছি। জি স্যার। আচ্ছা, তো আমি এখন আমার চেম্বারে গেলাম। একটা কথা ছিল, বলবো? বলুন। এখানে কম্পিউটার রাখা আছে, আমি তো কম্পিউটার চালাতে পারি না। আচ্ছা, একটু পর এসে আমি কিছু শিখিয়ে দিয়ে যাব। কিছু ফাইল ছিল, ওইগুলো চেক করতে হবে। আচ্ছা, তাহলে যান। আমার চেম্বারের এক কোণায় ছোট একটা ডেস্ক বানিয়ে দিয়েছি নাবিলাকে। এটা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আর কাল দুপুরের পর অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। মেয়েটার মুখ আমার চেয়ার থেকে স্পষ্ট দেখা যায়। ম্যানেজার কাঁচা কাজ করে না, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করেছে। ফাইলগুলো দেখা শেষ করে নাবিলার ডেস্কে গেলাম। এই যে ম্যাডাম, একটু সরে বসুন। কেন? কম্পিউটার শেখাতে হবে না? এই দেখুন, এটা হলো পাওয়ার বাটন, চাপুন এটাতে। তারপর? দাঁড়ান, আগে চালু হোক, সব লোড নেক। এইটা হলো মাউস, এটা ধরুন। ধরলাম।
এইভাবে না, হাতটা দিন, দেখিয়ে দিচ্ছি, বলে নাবিলার হাতের উপর হাত রাখতেই সে হাতটা সরিয়ে নিল। আপনি চালিয়ে শিখিয়ে দিন। উঠুন, আমি চালিয়ে শিখিয়ে দিচ্ছি। হুম। এই যে এইভাবে বলে একে একে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। নাবিলা সব কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সব কিছু দেখছে। আচ্ছা, এখন আপনি একটু ট্রাই করুন। আমি ঠিক যা যা করলাম তা সে করলো। আজকে এইটুকুই বারবার করুন, যেন না ভুলে যান। হুম। কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। নিজের চেম্বারে এসে বসতে বাসা থেকে কল আসলো তার। হ্যালো। ভালো কথা। তোকে সিলেটের একটা প্রজেক্টের জন্য ম্যানেজার কিছু বলেনি? হ্যাঁ বলেছে। আব্বু, আমি ডেটটা একটু পিছিয়ে দিয়েছি। কেন? আব্বু, আমার জীবনের প্রথম প্রজেক্ট, আমি সেটা হারাতে চাই না, তাই 1 সপ্তাহ সময় নিয়েছি। ভালো সিদ্ধান্ত। আমি এর জন্যেই কল দিয়েছিলাম। আম্মু কেমন আছে এখন? ভালোই, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, তাহলে এখন রাখি। হুম। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই নাবিলা আসলো। দেখুন নাবিলা, আমি সিলেটের প্রজেক্টটা আপনার জন্য পিছিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে আমরা সিলেট যাচ্ছি। সপ্তাহখানিকে আন্টি মোটামুটি সুস্থ হয়ে যাবে। প্লিজ আর কিছু বলবেন না। আমার প্রথম প্রজেক্ট হিসাবে এটা আমিও হাতছাড়া করতে চাই না। আপনাদের চেয়ারম্যান স্যারও না। জি স্যার, বলে চলে গেল। সারাদিন কাজ করে নাবিলাকে হসপিটালে ছেড়ে বাসায় চলে আসলাম। আজ আর ভিতরে ঢুকলাম না। নাবিলাকে বলেছি আমার মাইগ্রেশন হচ্ছে, আপনি চলে যান। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। রাত তখন 3টা বাজে। হুট করেই ঘুম ভাঙল। অনুভব করলাম খুব ক্ষুধা লেগেছে, তাই ফ্রিজের ভিতর থেকে কিছু টুকটাক খাবার নিয়ে কিছুটা পেট ভরে খেয়ে করিডোরে এসে দাঁড়াতেই আজকে অনেক দিন পর চাঁদ দেখতে পেলাম। আজকে কি ভেবে যেন খানিকটা বুকে কষ্ট পাচ্ছি। ইচ্ছা করছে বিশ্বস্ত কোনো একজন যদি তার বুকে মাথাটা শক্ত করে জড়িয়ে ধরে রাখতো, তাহলে হয়তো এই কষ্ট কিছুটা হ্রাস পেত। ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় সাথে কিছুটা কষ্ট উড়িয়ে গিয়ে শুয়ে পড়লাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম অফিসের উদ্দেশ্যে। হসপিটালের সামনে থেকে নাবিলাকে নিয়ে আসলাম। আজকে আমাকে রিলিজ করে দিবে দুপুরের পর। ভালোই তো, তাহলে বাসায় নেয়ার পর কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। অফিসের ভিতরে এসে নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসলো। আমি চেম্বারে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার, আমি মিথিলা। এই অফিসের সবগুলো প্রজেক্টের দায়িত্ব আমার উপরেই থাকে। ও আচ্ছা, মিস মিথিলা, তো সিলেটের প্রজেক্টের দায়িত্বটাও আপনার কাছে এই ছিল তাহলে? জি স্যার, সিলেটের প্রজেক্টও আমার কাছেই দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান স্যার। ও আচ্ছা, প্রজেক্টের কাজ কত দূর? প্রজেক্টের কাজ প্রায় শেষ। এই নিন, এটা প্রজেক্টর পেন ড্রাইভ। আমাকে পেন ড্রাইভ দিলে তো হবে না, প্রজেক্টর বিস্তারিত বুঝিয়ে দিতে হবে। জি স্যার। আমি ল্যাপটপে প্রজেক্ট ওপেন করছি, তুমি সব কিছুর বিস্তারিত বুঝিয়ে বলো। মিথিলা সামনে থেকে ঘুরে আমার পিছন দিয়ে আসলো। মিথিলার সামনে সরতেই দেখলাম নাবিলা এক দৃষ্টিতে তাকিয়ে আমাদের সব কিছু দেখছে। আমি তাকাতেই সে চোখ নাবিয়ে নিল। মিথিলা মেয়েটা দেখতে মোটামুটি মন্দ না, ওয়েস্টার্ন পোশাক পরে আছে, বিদায় কিছুটা খারাপ দেখাচ্ছে। এই যে স্যার, দ্বিতীয় প্রজেক্টটাই সিলেটের। প্রজেক্টটা চালু করতে মিথিলা কিছুটা ঝুঁকে আমার দিকে সব কিছু বোঝানোর চেষ্টা করছে। স্যার, এইগুলো হলো প্রজেক্ট, যেরকম হবে তার ছবি দেখুন। স্যার, কিছু ছবি বাদ গেছে। হু আর ইউ? কোন সাহসে আমার হাত ধরেছো? নাবিলা ডেস্কটপ থেকে সবই দেখছিল। নীরবের এমন চিৎকার শুনে সেও দৌড়ে আসলো। সরি স্যার, ভুল হয়েছে, আর এমন হবে না। নেক্সট টাইম আমার সাথে এক চুলো হেসতে চাইলে একদম ডিরেক্ট আউট করে দেবো। নাবিলা এসেও কিছু না বলে চলে গেল। মেয়েটার চোখে যেন হাসি দেখতে পাচ্ছি। তাহলে কি মিথিলাকে বকায় নাবিলা খুশি হয়েছে? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে মিথিলা আবার প্রজেক্ট নিয়ে কথা বলছে। এখন সে দূরত্ব বজায় রাখলেও আমাকে সে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমারে ঘাড়ে ফেলা তার প্রতিটা গরম নিঃশ্বাস এটাই বলছে। আমি কিছু না বলে বাধ্য হয়ে সব কিছু শুনছি। প্রজেক্ট শেষ হওয়ার মুহূর্তে আমার ঘাড়ে একটা নরম মাংসপিণ্ডের আলতো ছোঁয়া পেতেই ঘাড়টা সরিয়ে পিছনে তাকাতেই আমার অগ্নি চোখ দেখে সরি স্যার। মিথিলার এমন দৌড়ে চলে যাওয়া দেখে নাবিলা কিছুটা অবাক হয়ে আমার চেম্বারে আসলো। কি হয়েছে স্যার, এনি প্রবলেম? আজকাল মেয়েগুলো মনে হচ্ছে দিন দিন শুধু নিচেই নামছে। কেন স্যার, কি করছে? কি করছে আপনি দেখেননি? প্রথমটা বুঝেছি, আপনার শরীরে স্পর্শ করেছিলে, কিন্তু দূরে চলে যাওয়ার কারণ জানি না। আর বললেন না, আমারে আকৃষ্ট করার চেষ্টা করছে।
ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে তারপর তো রীতিমতো যা করলো বলে বোঝানো সম্ভব না। এত সুন্দর হ্যান্ডসাম একটা বস পেলে তো সবাই চাইবে সুযোগ নিতে। আমি তো ভিতরে শুনলাম আপনাকে নিয়ে ঝগড়া হচ্ছে সব মেয়েদের মাঝে, সবাই নাকি আপনার প্রেমে পড়ে গেছে। আপনার মনে হয় আমি বস না? আমাকে আপনার হ্যান্ডসাম লাগে না? কি বলছেন এসব? না, সবাই আমার প্রেমে পড়ে গেছে, আপনি শুধু বাকি রইলেন, তাই বললাম আর কি। আজকে একটু দুপুরে তাড়াতাড়ি যেতে হবে। হসপিটাল থেকে সব রিপোর্ট নিয়ে পরে বাসায় যেতে হবে রান্না করে, তারপর আবার অফিস আসতে হবে। আমি আপনার সাথে হসপিটালে যাব, চিন্তা করবেন না। আপনি গেলেই বোধ হয় একটু ভালো হতো, ডক্টরের সাথে কথা বলে আসতে পারতেন। আচ্ছা এখন যান, আমি একটা ফাইল দেখার আছে, দেখে আপনাকে নক করব। নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসে কাজ করছে। কিছুক্ষণ পর নাবিলাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। নাবিলা, আজকে আপনার কেমন লাগছে? কেমন লাগবে? আজকে আন্টিকে নিয়ে বাসায় যাবেন, আপনার এখন একটা ভালো চাকরিও আছে। সব কিছু ভেবে কেমন লাগছে? সবই আপনার জন্য, আল্লাহর কাছে কৃতজ্ঞ, সাথে আপনার উপরও। দুজন মিলে হসপিটালে গেলাম। নাবিলা আন্টির কাছে গিয়ে সব গুছিয়ে নিতে বললাম, আর আমি চলে গেলাম ডক্টরের নিকট। ডক্টরের কাছে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে আসলাম কেবিলে। আন্টি একটু একটু হাঁটতে পারে, সব কিছু গুছিয়ে। চলুন এখন যাওয়া যাক। চলুন। আন্টি নিজে নিজেই হেঁটে বাইরে আসলেন। নাবিলা ওমাকে নিয়ে, সাথে নাবিলা পিছনে, মাইশা আমার সাথে বসলো। কিছুক্ষণ পরই নাবিলাদের বসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নামিয়ে ঘরের ভিতর দিয়ে আমি চলে আসতে যাব তখনই। বসুন, আজকে দুপুরে আমাদের এখানেই খেয়ে যান, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। বাসায় আব্বু আম্মু অপেক্ষা করছে, আজ না অন্য কোনো দিন পেট ভরে খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসবেন কিন্তু। অবশ্যই, যাওয়ার পথে আপনাকে নিয়ে যাব। না, আশা লাগবে না, আমি অফিসে যেতে পারবো। আর এলাকার মানুষরা দেখলে এটা নিয়ে গান বাজনা করবে। আচ্ছা, তো আমি সামনের বড় রাস্তায় দাঁড়াবো, সেখান থেকে উঠবেন। আচ্ছা, ওইখান থেকে উঠা যায়। আচ্ছা এখন তাহলে গেলাম, বাই। আল্লাহ হাফেজ। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হলাম। বড় রাস্তার সামনে কিছুক্ষণ অপেক্ষা করেও নাবিলা আসছে না দেখে কল দিলাম ওর নাম্বারে। কল ধরলো। কই আপনি? আপনার জন্য অপেক্ষা করে আমি একটু সামনে এসে দাঁড়িয়েছি। মোড়ে অনেক রোদ, তাই সামনে এসে দাঁড়িয়েছি। আচ্ছা দেখেন আমাকে দেখতে পান কিনা, আমি সামনেই আছি। দাঁড়ান, দেখতে পেয়েছি। আচ্ছা তো আসেন। আপনি এত লেট কেন করলেন? আমি অনেকক্ষণ বসে থেকেই কল দিয়েছি। তাহলে আমি আসার সময় আপনাকে দেখলাম না কেন? তখন হয়তো আমি আসিনি, আর আপনি সামনে আসার পর আমি হয়তো এসেছি, তাই দেখতে পাইনি। ও আচ্ছা, এই তার আসল কারণ। শুনে পিছনে ফিরে তাকাতেই দেখলো মিনহা। হ্যাঁ, এই তার কারণ। তোমার সমস্যা কি? আমার আর কিসের সমস্যা বলো? হ্যাঁ, তাই তো, তোমার সমস্যাতে আমার কেনই আসে যাবে। আর এই দেখো, ইনি হচ্ছে আমার ফিয়ান্সে, খুব শিগগিরই বিয়ের কার্ডও পেয়ে যাবে। নীরব, শোনো আমার কথাটা। তোমার কথা শোনার মতো আমার টাইম নেই। নীরব, এই নাম কোনোদিনও মুখেও আনবি না নেক্সট টাইম, মাইন্ড ইট। বলেই গাড়ি ফুল স্পিডে টান দিলাম। কিছু দূর এসে গাড়ির গতি কমিয়ে, নাবিলা আমি দুঃখিত, আর আপনাকে অনেক ধন্যবাদ তখন কিছু না বলার জন্য। নাবিলা একটা ঘুরের ভিতরই বলল, আচ্ছা, মেয়েটা কে? আপনার প্রাক্তন? মেয়েটা কিন্তু সুন্দরী। আপনার থেকে কম। নাবিলার প্রতি নীরব যেমন দুর্বল হয়ে পড়েছিল, নাবিলাও আস্তে আস্তে নীরবের প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে নাবিলার মা মোটামুটি সুস্থ হয়ে গেছে। এইভাবে কিছুদিন চলে গেল। নাবিলা, কাল আমরা সিলেট যাচ্ছি, রেডি থাকবেন। আচ্ছা, রেডি হয়ে থাকবো। আপনি সকালে সব গুছিয়ে নিয়ে অফিসে চলে আসবেন। সকালে রেডি হয়ে চলে গেল অফিসে। আজকে তাদের সাথে ড্রাইভার যাবে। সবাই এসে পড়েছে। আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, গাড়িতে উঠুন। নীরব ভিতরে বসতেই দেখে মিথিলা তার পাশের সিটে বসে আছে। এই কি হলো এটা? আর তুমি কোথায় যাচ্ছ? বস, আমি না গেলে প্রেজেন্টেশন কে করবে? আচ্ছা, বের হও আগে। ইয়েস স্যার, প্রেজেন্টেশনের জন্য হলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে। নাবিলার দিকে তাকাতেই দেখলো সে যেন রাগে গদগদ হয়ে অগ্নি চোখ ধারণ করেছে। আপনি এইখানে বসুন। ধন্যবাদ। তো আমি কোথায় বসবো? সামনের সিটে বসে পড়েন। গাড়ি ঠিকমতো ড্রাইভ করবা, কোনো তাড়াহুড়োর দরকার নাই। আচ্ছা স্যার। গাড়ির ভিতর নীরবতা। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি নাবিলার দিকে।
আর সে বাইরের প্রকৃতির দিকে দেখে যাচ্ছে। চলন্ত গাড়ি থেকেই নীরবতা কিছুক্ষণ যেতে না যেতেই কোলাহলে পরিণত হয়ে গেল জ্যামে পড়ে। কিছুক্ষণ বাদে জ্যাম কিছুটা শিথিল হলো, আবার চলছে গাড়ি। নীরব নাবিলার দিকে এখনো তাকিয়ে আছে। সেও আর চোখে খেয়াল করলো অনেকবার। ঘন্টা দেড়েক পর একটা রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলো, আবার রওনা দিল। আজ 18ই মে, নাবিলার আর নীরবের ভালোবাসার সূচনা। সবাই দোয়া করবেন যেন সারা জীবন সূচনায় এই থেকে যায় নীরব আর নাবিলার ভালোবাসা, আর কোনোদিন উপসংহার শব্দটা না আসে মৃত্যুর আগে। সিলেট শহরে গাড়ি ঢোকার আগেই মিথিলা বলতে শুরু করলো চায়ের রাজ্যে এসেছে, একসাথে ভিন্ন রং এর চা না খেয়ে যাবে না। এখানে আমরা একটা কাজের জন্য এসেছি, আগে কাজ শেষ করি, তারপর ভেবে দেখা যাবে। তাই বলে স্যার এক কাপ চাও খাওয়া যাবে না? সেটা পরে দেখা যাবে। কথা বলতে বলতে আগে থেকে বুকিং করা হোটেলের সামনে এসে গাড়ি থামলো। হোটেল ম্যানেজার আমাদের বুকিং করা রুমে নিয়ে গেল। মিথিলা আসার কথা আগে জানতাম না, তাই এখানে এসে আমার অনুরোধে একটা রুমের ব্যবস্থা করে দিল। কিন্তু আমাদের রুম থেকে একটু দূরে নাবিলার রুম আর আমার রুম পাশাপাশি এই পড়েছে, একসাথে বুকিং করা। সবাই যার যার রুমে শিফট হয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যায় বের হলাম, আমি, নাবিলা, মিথিলা একসাথে। একটা কথা বলবো, কিছু মনে না করলে। বলুন। সিলেটে যে মাজার আছে বড়, নামটা যেন কি মনে করতে পারছি না। হযরত শাহজালাল মাজার যে? ওই মাজারে যাই, কিভাবে জানেন? কেন, আপনি যাবেন নাকি? আম্মা বলেছিল ওই মাজারে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। আচ্ছা, আমিও যাব, চলুন। ওই মাজার নাকি অনেক জনপ্রিয়। সব মাজার অবিশ্বাস করলেও এটা কেন জানি আমার অবিশ্বাস হয় না, মনে হয় পবিত্র। মামা বাগিনার ঝগড়ার কথা মোটামুটি সবাই জানে, আর তাদের জন্যই সিলেটকে হয়তো 12 আউলিয়ার দেশ বলে। আপনাদের যেতে ইচ্ছা হলে যান, আমার এইসব ইচ্ছে নেই। তাহলে থাকেন আপনি, আমি আর নাবিলাই যাচ্ছি। দুজন একটা সিএনজি নিয়ে মাজার গেইটে আসলাম। দেখলাম অনেক মানুষ, অথচ মাজারে কোনো অনুষ্ঠান নেই। দেখলাম রাস্তায় অনেক শারীরিক প্রতিবন্ধী, পুঙ্গ এবং পাগল। অন্য পাশে দেখলাম সবার জন্য খাবার দেওয়া হচ্ছে। সবথেকে বড় জিনিস দেখে অবাক হলাম, এখানে প্রায় মহিলা এই পর্দাশীল। অন্য সব মাজার থেকে একটু ব্যতিক্রমী। নাবিলা রাস্তা থেকে নেমে একটা মোমবাতি কিনে নিল। মাজারের সামনে অনেক মানুষের ভিড় ঠেলে গিয়ে মোমবাতি জ্বালিয়ে বের হলাম নাবিলা আন্টির জন্য। বাহিরের রাস্তা থেকে কিছু মিষ্টি জাতীয় কদমা, সন্দেশ এই সব নিল। মাজার গেট থেকে রাতের খাবার সেরে হোটেলে আসলাম। মিথিলাকে ডেকে বলে দিলাম কাল সকাল সকাল যেন রেডি হয়ে থাকে, কাল প্রজেক্ট নিয়ে মিটিং হবে, প্রেজেন্টেশনে যেন কোনো খামতি না থাকে। সবাই চলে গেল। সকালে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে হোটেলে রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে রওনা দিলাম। অফিসে আমাদের ফুল দিয়ে রিসিভ করলো সরাসরি। মিটিং রুমে চলে গেলাম। নাবিলা, আমি আর মিথিলা তিনজন এক পাশে, অন্য পাশে ক্লায়েন্ট। প্রজেক্টরের মাধ্যমে একে একে সব কিছু দেখাতে লাগলো মিথিলা। ক্লায়েন্টদের বোঝানোর জন্য যেন মোটামুটি সবই করছে, নিজের সবটুকু দিয়েই প্রেজেন্টেশন শেষ করলো মিথিলা। মিস্টার নীরব, আমি আপনার বাবার খুব কাছের একজন। আমি তাই সবার আগে আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করি। জি আব্বু, আমাকে সব বলেছে। এটাও বলেছে আপনার কাজ এত বড় হওয়ার পেছনে আব্বুর যথেষ্ট হাত আছে। তিনি এই ডিলটা নিয়ে বেশি প্রত্যাশিত। হ্যাঁ, আমি আপনার আব্বুর প্রতি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আব্বুর প্রতি আপনার শ্রদ্ধা আর ভালোবাসা দেখি আমিও আপনার প্রতি শ্রদ্ধাশীল। আজকাল তো অনেকে একটু উপরে উঠতে পারলেই যে তুলেছে তাকে ভুলে যায়। আপনি আজও মনে রেখেছেন, এটাই আপনার সততার পরিচয়। আপনার সাথে কোনো একটা ডিল হলে আমিও খুব খুশি হব। মিস্টার নীরব, আপনারা তো আরও 2 দিন আছেন, ঘোরেন সিলেটটাকে। আমি কাল পরশু আপনাকে ডিলটার ব্যাপারে জানাবো। আচ্ছা, আপনার হ্যাঁ বলার অপেক্ষায় থাকলাম। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে মিটিংটা এখানেই ক্লোজ করি। আপক্রোস্ট, বাট আপনার নামটাই তো জানা হয়নি। আমি আরিয়ান শিকদার। কিছুটা মন খারাপ করেই মিটিং শেষ করে হোটেলে আসলো। কারণ মুখে কোনো কথা নাই। তিনি আজ যেহেতু জানাননি, সেহেতু তিনি এই প্রজেক্টে রাজি না। নীরবের প্রথম ডিল কি তাহলে হবে না? যাই হোক, এখন দুর্বল হলে চলবে না, তাই সবাইকে বলল, কোনো মন খারাপের কিছু নেই, আমরা আমাদের যথেষ্ট করেছি। এখন ডিলটা যদি না হয় সেটা আমাদের ভাগ্যে নেই, তাই হয়নি। ছেড়ে দিন। আর এই 2 দিন
চিল করুন। স্যার, আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, আমি আপনার প্রতি সন্তুষ্ট। কোনো চিন্তা না করে কালকে আমরা বিভিন্ন রঙের চা 1 কাপে খেতে চলে যাব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন, রাতের বেলায় একটু ঘোরাঘুরি করে খাবার খেয়ে আসবো। মিথিলা চলে গেল, আমিও রুমে ঢুকবো। পিছন থেকে নাবিলা বলে উঠল, আপনার মন খারাপ তাই না? কিছুটা তো হবেই। জীবনের প্রথম ডিলটাই যে ওয়েটিং লিস্টে চলে গেল, হয়তো হবেও না। চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন যান, ফ্রেশ হয়ে আসেন। নাবিলা বলে চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে বের হলাম। নাবিলাকে নক করতেও সেও বের হয়ে আসলো। মিথিলাকে কল দিলাম, সে বলল তার একটু দেরি হবে। তাই আমরা গিয়ে হোটেলের রেস্টুরেন্টে বসলাম। 2টা কফি অর্ডার করে আমি কিছুটা দূরে গিয়ে একটা সিগারেট ধরলাম। আকাশটা আজ স্বচ্ছ, চাঁদের দিকে এক পানে তাকিয়ে আছি। খুব মায়া হচ্ছে। খারাপ সময় চাঁদটা একটু বেশি ঝলমল করে, আজও যেন তার ব্যতিক্রম না। সিগারেট ধরিয়ে আকাশের পানে কি দেখছেন? হাতে আগুন লাগবে তো? পিছন থেকে এমন প্রশ্ন শুনে তাকিয়ে দেখলাম নাবিলা কফি হাতে দাঁড়িয়ে। সাথে সাথেই আঙুলে সিগারেটের ফুলকা লেগে আঙুল পুড়ে গেছে অনুভব করলাম। সিগারেট যে কখন শেষ হয়ে গেছে খেয়াল করিনি। নেন, কফি ঠান্ডা হয়ে যাবে, আগে কফিটা খেয়ে নিন। কফিটা হাত বাড়িয়ে নিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে নাবিলা আবার সেই পুরনো প্রশ্ন ছুড়ে দিল। আকাশের পানে কি দেখছেন? দুঃখ দেখছি, দেখছি চাঁদ কিভাবে নিঃসঙ্গ নিঃস্ব হয়ে থাকে। কে বলল চাঁদ নিঃস্ব আর নিঃসঙ্গ? চাঁদ সঙ্গীহীন হলে আকাশের ষষ্ঠ তারা কার সঙ্গী? আর চাঁদ সম্পূর্ণ সূর্যের উপর নির্ভরশীল। সুতরাং চাঁদ নিঃস্ব নিঃসঙ্গী কোনোটাই না। ও আচ্ছা, জানতাম না তো। মিথিলাকে কল দিন একটা, সে এখনো আসছে না যে। মিথিলাকে কল দিলাম, ওর মোবাইল তো ব্যস্ত বলতেছে। একটু পর সেই কল দিয়ে বলল, কই আমরা? মিথিলা আসার পর রাতের খাবার খেয়ে সবাই চলে আসলাম রুমে। কাল সকালে উঠে ঘুরতে বের হব, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে চলে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী 1 কাপে একসাথে বিভিন্ন রঙের চা খেতে। চা খেয়ে চা বাগানে ঘুরে তারপর বের হলাম জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর এইসব ঘুরে দুপুরে মায়াবী ঝর্ণার মায়াবী রূপ দেখে সত্যিই মুগ্ধ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর বিকালে চলে গেলাম রাতারগুল, সোয়াম্প ফরেস্ট, পানির উপরে এই জঙ্গলে ঘুরে বেরিয়ে খুবই সুন্দর লাগলো। নাবিলার অনুমতি ছাড়াই আজ নাবিলার কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। সবারই আজকের দিনটা খুব ভালোই কেটেছে। সারাদিন ঘুরে ক্লান্ত হওয়ায় সবাই যার যার রুমে চলে গেছে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সবাই বাহিরে আসতেই, স্যার, আমার খুব এমার্জেন্সি একটা দরকার পড়ে গেছে বাসায়। আপনি অনুমতি দিলে আমি এখনই রওনা দেব। হঠাৎ করে এমন কথা? আর কি এমন জরুরি কাজ? ফ্যামিলি প্রবলেম স্যার, প্লিজ আমাকে বাসায় চলে যেতে দিন, ভালো হতো তাহলে খুব। আচ্ছা, এখন রাতের খাবার খাও, আমি দেখতেছি। ড্রাইভারকে কল দিলাম। আজকে সারাদিন ড্রাইভ করে সেও অনেক ক্লান্ত, তারপরও আসলো। আসসালামু আলাইকুম স্যার। আমি জানি তুমি খুব ক্লান্ত, তারপরও একটা অনুরোধ করি তোমাকে। এইসব কথা বলবেন না স্যার, অনুরোধ না, আপনি শুধু বলুন কি করতে হবে। মিথিলাকে ওর বাসায় ছেড়ে দিতে হবে তোমার, আর আসার প্রয়োজন নেই। কাল আমরা চলে যেতে পারবো। ঠিক আছে স্যার। আবার খেয়েছো? না স্যার, মাত্র খেতে বেরোতাম। আচ্ছা, আমাদের সাথেই বসো। না স্যার, আমি অন্য কোথাও থেকে খেয়ে নেব। তুমি আমাদের সাথে খেয়ে মিথিলাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে, কোনো সমস্যা যেন না হয়। আচ্ছা স্যার। স্যার, আমার জন্য গাড়ির প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আর আপনাদের যাতায়াতের সমস্যা হবে পরে। তুমি আমার সাথে এখানে এসেছো, বাসায় ফেরার আগে পর্যন্ত তোমার কিছু হলে তার দায়ভার আমার ঘাড়েই এসে পড়বে। স্যার ঠিক বলেছে, এত রাত করে তোমাকে একা ছেড়ে দেওয়া যায় না। ধন্যবাদ স্যার। খাওয়া দাওয়া শেষ করে মিথিলা সব গুছিয়ে নিয়ে আসলো। আমি ড্রাইভারকে সব বুঝিয়ে কিছু টাকা বকশিস দিয়ে বিদায় দিলাম। আমার জন্য তো আরও বেশি ভালো হয়ে গেল। এই সিলেট এখন নাবিলা আর আমার। নাবিলা, আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। কালকে আবার মিস্টার আরিয়ান শিকদারের সাথে ডিলটা নিয়ে কথা বলতে হবে। আপনিও ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মিস্টার আরিয়ান শিকদারের সাথে মিটিংয়ে। মিস্টার নীরব, আমি ওই দিন ডিলটা নিয়ে কিছু বলিনি বলে কিছু মনে করেননি তো? মিস্টার আরিয়ান, কি যে বলেন, আমি কিছুই মনে করিনি। কারণ আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির যেগুলো ডিল সম্পন্ন হয়েছে ওইগুলো দিয়েই আরও 6-7 বছর ভালোই চলবে। তা আমি জানি, যেই কোম্পানি আপনার আব্বার হাতে করা সেটা উপরে উঠা থেকে কেউ ঠেকাতে পারবে না।
ডিলটা না হলেও কোম্পানি তেমন কিছু হবে না, কিন্তু আমার মনটা খারাপ হবে শুধু এই ডিলটা আমার প্রথম ডিল হিসাবে। আপনি সদ্য নতুন কোম্পানির দায়িত্বে আসাতেই আমি ওই দিন সময় চেয়েছিলাম। তারপর ভেবে দেখলাম আপনার বাবার ব্যবসায়িক অভিজ্ঞতা আপনার মাঝে একটু হলেও আছে, আর তাই আমরা আপনাদের সাথে ডিলটা করতে রাজি। ধন্যবাদ মিস্টার আরিয়ান শিকদার। অফিসিয়ালি সব ডকুমেন্ট সাইন করা শেষ। সেদিন এসেও কিছু খাননি, আজ তো কিছু খাওয়াই যায়। নাবিলা, আপনি কিছু খাবেন? না, কিছু খাবো না। আচ্ছা, আপনার জন্য শুধু একটা কফি নিলেই হবে। একটু অপেক্ষা করেন, আসছে। আপনি আমাদের কোম্পানিতে আসেন কিছুদিনের মধ্যে। আমাদের মাঝে ডিল যেহেতু হয়েছে, এখন তো মাঝে মাঝেই যাওয়া আসা হবে। কিছুক্ষণ পর কফি আসলো। খেয়ে দুইজন কিছু কথা বলে চলে আসলো। আজ নীরব খুব খুশি। নীরবকে খুশি দেখে নাবিলাও খুশি। নীরব নাবিলাকে বলল, নাবিলা চলুন আজ রাতটা অন্য কোথাও থেকে যায়। কেন? আজকে তো এই হোটেল চেক আউট করতে হবে বিকালের ভেতর। তো আবার অন্য হোটেলে কেন? না, আসলে আজকে মনটা খুব ভালো লাগছে। আসুন কোথাও ঘুরতে যাই, সেখানে রাতে থেকে তারপর কালকে বাসার উদ্দেশ্যে রওনা দিলে কেমন হয়? খারাপ না, কিন্তু কোথায় যাবেন? চলুন মেঘালয় দেখে আসি। মেঘালয় তো ভারতে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড় দেখব। ও আচ্ছা, তাহলে যাওয়া যায়। আচ্ছা, হোটেলে গিয়ে সব গুছিয়ে নেন তাহলে, যেন দুপুরের ভিতরই বের হয়ে যেতে পারি। আচ্ছা। কিছুক্ষণ পর সব গুছিয়ে নাবিলা আমার রুমে এসে নক করলো। দরজা খুলে দিয়ে দেখি নাবিলা। তাকে বললাম, আপনি বসুন, আমার মিনিট 5 সময় লাগবে। আর সব গুছিয়ে চেক আউট করে বের হলাম হোটেল থেকে। দুইজন মিলে বের হয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পর আমরা এসে দাঁড়ালাম বিছানা কান্দির শীতল পানির উপর। পাথরের উপর বসে দুইজন মিলে পানিতে পা ডুবিয়ে বসে আছি, আর মেঘ আর পাহাড় দেখছি। বিকাল ঘুরিয়ে আকাশে লাল আবছা পড়েছে। আমি গিয়ে কিছু খাবার আর পানি নিয়ে আসলাম। আসার পথে নাবিলার পিছন থেকে কিছু ছবি তুললাম। খুব সুন্দর একটা ছবি, আকাশের লাল আবছা, সামনে বড় বড় পাহাড়, একটা মেয়ে পাথরে বসে পা ভিজিয়ে সামনের অপরূপ সৌন্দর্যের অনুভূতি নিচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। খুব ভালো লেগেছে আমার। আপনার থেকে বেশি না। কিছু বললেন? আপনার সাথে তুলনা করার মতো সুন্দর না। এখানেও মজা করা শুরু করে দিলেন? না, সত্যি বলছি। আকাশে যে সূর্য ডুবে গেছে খেয়াল আছে? এখন চলুন আজই হোটেলে উঠি। চলুন, অন্ধকারে আমার হাতটা দিয়ে, নাহলে পা মুচকে পড়ে যাবেন। পানির নিচে পাথর আর অন্ধকার। নাবিলা তার হাত ধরল। ইচ্ছে করছে ধরে রাখবে সে তার হাত সারা জীবন, কিন্তু না, কিছুক্ষণ পরই হাতটা ছেড়ে দিতে হলো। বিছানা কান্দির আশেপাশে ঘুরতে দেখলাম হোটেল খুবই কম। আজ সব হোটেলই ভরাট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন চাইলেই সিলেট ফিরে যাওয়া সম্ভব না। তাই কোনো কিছু না পেয়ে বিছানা কান্দির এক পাশে দেখলাম বারবিকিউ বানাচ্ছে খোলা আকাশের নিচে। সেখানে গিয়ে নীরব বসলো, নাবিলা তার পাশেই। এখানে বসে থেকে বারবিকিউ আর নান রুটি খেয়ে নিল। এইসব রান্না করছে একজন মহিলা। দুইজন মিলে মোটামুটি একটু বেশি খেয়েছে আজকে, তাই সেখান থেকে আর তারা ওঠেনি। মহিলাও তার সবকিছু গুছিয়ে চলে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় কি যেন ভেবে তিনি তাদের উদ্দেশ্যে বলল, আপনারা এখনো এখানেই যে বসে আছেন? আসলে আমরা জানতাম না আশেপাশে হোটেল এত কম। এসে দেখি সব হোটেলেই ভরা। তাই এখন থাকার কোনো জায়গা পাচ্ছেন না? ভেবেছিলাম সিলেট ফিরে যাব। না না, তা ভুলেও করতে যাবেন না। সন্ধ্যার পর এদিকে ডাকাতের উপদ্রব একটু বেশি বেড়ে যায়। সবাই এটাই বলল, তাই এখন কিছু ভেবে না পেয়ে এখানেই বসে আছি। আপনারা কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। বলেন। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আসলে বউ আমার অনেক ঘুরতে পছন্দ করে, তাই এখানে এসেছিলাম। আপনাদের খুব মানিয়েছে। আপনাদের সাথে জাতীয় পরিচয়পত্র আছে? আছে। তাহলে একটা উপকার আপনাদের করতে পারি আমি, কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র আমার কাছে দিতে হবে। আচ্ছা, কিভাবে উপকার করবেন যদি একটু বলতেন? আমার সাথে চলুন আপনারা। কিছুক্ষণ পর একটা বাসার ভিতর ঢুকে তিনি সব জিনিসপত্র রেখে ওদের থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে বললেন, ভয়ের কিছু নেই, তোমাদের পরিচয়পত্র রাখা হয়েছে। কোনো সমস্যা হলে যেন আমরা সমস্যায় না পড়তে হয়। বুঝতে পেরেছি। আমার সাথে চলো, তোমাদের রুমটা দেখিয়ে দিই। মহিলার পিছনে পিছনে যেতে লাগলো। মহিলা বলল এইখানেই তারা থাকবে।
ছোট্ট একটা ঘর দেখিয়ে। আসলে ওনার ছেলে কাজের জন্য শহরে গেছে, তাই রুমটা আজকে খালি, তাই তাদের দিল। মহিলা চলে গেল। এতক্ষণে নাবিলার দিকে তাকালো, দেখে সে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব বলল, এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আপনার কোনো সমস্যা হবে না, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমাতে পারবো। আপনার নিচে ঘুমানোর অভ্যাস আছে? অভ্যাস হয়ে যাবে, আর এক রাতই তো, আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি উপরে ঘুমাতে পারেন, কিন্তু মাঝে একটা বালিশ রেখে বালিশের এবার আপনি আসতে পারবেন না, ওইবার আমিও না। আচ্ছা আপনি ঘুমান, আমি আড়াল থেকে শার্ট খুলে এটা টি শার্ট পরে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম আর হয়নি, এপাশ ওপাশ করেই কেটে গেল। শেষ রাতে ভোরের আলোর হালকা রশ্মি ঘরের ভিতর এসে পড়ছে। সেই আলোতে আমি নাবিলার দিকে তাকিয়ে দেখছি ঘরের সিলিং ফ্যানটার বাতাস শরীরে লাগেই না। নাবিলার কপাল বেয়ে ঘাম বের হচ্ছে, চিক গোলাপি ঠোঁট, যেন সবসময় ঠোঁটের কোণে হাসি ফুটে থাকে। নরম দুটি ফোলা ফোলা গাল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, আমার ভিতর যেন ঝড় বইছে। কখনো কি এমন রাত আসবে না? নাবিলা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবে। সব চিন্তার অবসান হলো নাবিলার প্রশ্নে। আপনি উঠে পড়েছেন, আমাকে ডাকেননি কেন? ডাকলে তো আপনার সুন্দর মায়াবী মুখখানা দেখতে পেতাম না। এখন চলুন গিয়ে ফ্রেশ হয়ে আসি। দুইজন ফ্রেশ হয়ে বাহিরে আসতেই মহিলা ওদের খাবার খাওয়ার জন্য অনুরোধ করলো। এক প্রকার জোর করে তিনি ওদের সকালের নাস্তা করালো। নাস্তা শেষ করে ঘরে এসে সব গুছিয়ে নিয়ে বের হলো। মহিলা বিকেলে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করলো, কিন্তু থাকবে না বলে ওনারা একটু আড়ালে নিয়ে কিছু টাকা দিয়ে আসলো। যদিও নিতে চাননি, কিন্তু তিনি তাদের অনেক বড় একটা সাহায্য করেছে। যাওয়ার সময় তিনি তাদের পরিচয়পত্রগুলো ফিরিয়ে দিয়ে বলে কিছু মনে না করতে, আর বললেন পরবর্তীতে আসলে যেন তাদের বাসায় যায়। বিদায় নিয়ে চলে আসলো তারা। সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে নাবিলাকে প্রশ্ন ছুড়ে দিল, বাস নাকি ট্রেন? বাসে আমার লং জার্নিতে বমি পায়, আর ট্রেনে আমি ছোট সময় ছিলাম, একবার উঠেছিলাম, বড় হওয়ার পর আর ওঠা হয়নি। তাহলে ট্রেনেই যাওয়া যাক, কি বলেন? সিলেট স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে টিকিট পাইনি। কাউন্টার থেকে শূন্য হাতে ফেরার পথে, এই যে ভাই টিকিট লাগবে শুনে পিছনে ফিরে দেখি একজন মধ্যবয়স্ক লোক। আমি বললাম লাগবে। কয়টা লাগবে? কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, যেখানে কাউন্টারে টিকিট নাই সেখানে এই লোক টিকিট পেল কোথা থেকে? ব্ল্যাকে এত টিকিট চলে যায় তাহলে? আসলে এটা বাংলাদেশেই সম্ভব। যাই হোক, তিনি টিকিটের জন্য দ্বিগুণ টাকা চাচ্ছে। উপায় না পেয়ে নিয়ে নিলাম। দুইজন পুরো স্টেশনটা ঘুরে এসে ট্রেনটার জন্য অপেক্ষা করছি। ট্রেন এসে প্ল্যাটফর্মে ঢুকলো, ইঞ্জিন ঘুরিয়ে এসে দাঁড়ালো। আমরা উঠে গিয়ে সিটে বসলাম। ট্রেন ছাড়ার পর যেন সিলেটের সব থেকে বেশি সৌন্দর্য দেখা যাচ্ছে ট্রেনের জানালা দিয়ে। সিলেট, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ আরও অনেক জেলার প্রকৃতি অনুভব করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছালো ট্রেন। আগে থেকে বলা রাখায় ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। স্টেশন বের হয়ে গাড়িতে উঠে নাবিলাকে ওর বাসায় নামিয়ে চলে গেলাম। বাসায় আব্বা আম্মা অপেক্ষা করছিল আমার জন্য। আব্বুকে ফাইলগুলো দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। বাবা, তোর তো কালকে আসার কথা ছিল, তাহলে আজ আসলি কেন? এমনি আব্বু, সিলেট ঘুরে আসছি একটু। তোর আব্বু বলল তোদের সাথে যে মিথিলা নামে মেয়েটা গেছিল সে নাকি কালকের আগের দিনই এসে পড়েছে। সেখানে নাকি তুই আর নাবিলা ছিলি শুধু কাজের জন্য। তারপর ডিলটা ফাইনাল করে কালকে সিলেট ঘুরে রওনা দিছি। তা ডিলটা ফাইনাল হয়েছে? আম্মু হয়েছে। ওইখানে ঘুরতে গেছস, নাবিলার যে ওর ছবি তুলেনি? না তুলেনি, কিন্তু আমি লুকিয়ে কয়েকটা ছবি তুলেছি। দেখা তাহলে দেখি। এখন না, পরে দেখাবো, এখন খেতে দেবো আগে, অনেকদিন তোমার হাতে খাই না। আচ্ছা আয়, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আব্বু আসলো খেতে। তা কেমন লাগলো সিলেট? সুন্দরই লাগছে। আচ্ছা ফাইল ঠিক আছে? ফাইল ঠিকই আছে, শুধু সুন্দর লাগছে। এত কিছু করলাম, প্রেম হয়নি এখনো? কিছু বললাম তুই একটা অপদার্থ। কেন, কি হয়েছে? একটা মেয়েকে তোর মনের কথা বলতে পারোস না, তুই অপদার্থ না তো কি? তুমি এই কথা বলছো? ছাগল, তোদের সাথে শুধু প্রেজেন্টেশন করতে মিথিলাকে পাঠানো হয়েছে, আর না হলে ওরে পাঠানো হতো না।
আমি বলছিলাম আরিয়ানকে ডিলটার জন্য সময় নিতে, আর তাই সে সময় নিয়েছে 3 দিন। আর তোদের সিলেটে ঘুরতে বলছে, তোকে আর নাবিলাকে একসাথে ঘোরার সুযোগ করে দিতেই। প্রেজেন্টেশন শেষে মিথিলাকে বলছিলাম চলে আসতে। তাহলে এইসব তুমি ইচ্ছা করেই করছো? ছাগল, যেই জন্য করছি সেটাই তো করতে পারলি না। অপদার্থ না তো কি তুই? তুমি কি রাজি? যে মেয়ে আমার ছেলেটাকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে, তাকে না মানার কি আছে? সত্যি তুমি এত সহজে মেনে নিবা? আমি ভাবিনি। এখন কি আমি ওই মেয়ের বাসায় প্রস্তাবটাও নিয়ে যাব? না আব্বু, আমাকে সময় দেও। আমার ভালো লাগা না লাগা আছে, যেমন নাবিলারও আছে। আমি চাই ওর সাথে আরও কিছুদিন এইভাবে থেকে দুজনকে ভালোভাবে জানতে চাই, চিনতে চাই। আর আমি সময় করে ওরে মনের কথা বলে দেখি, তারপর তোমাদের জানাবো। আচ্ছা, তোর যা মনে হয় তাই কর। আমি গিয়ে নিজের রুমে বসে ল্যাপটপে নাবিলার পিকগুলো দেখছি। মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে। বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে রইলাম। সিগারেট শেষ করে ঘরে এসে বসে কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। আমার দেরি হবে বলে নাবিলাকে অফিসে চলে যেতে বলে দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পথে সবার জন্য মিষ্টি কিনে নিলাম। অফিসে ঢুকে সিকিউরিটিকে আমার চেম্বারে মিষ্টিগুলো রেখে যেতে বললাম। সেও রেখে গেল। নাবিলাকে ডেকে বললাম, মিষ্টিগুলো সবাইকে বিতরণ করে দেবেন? আচ্ছা স্যার। যান। সবাই তো বলবে কিসের মিষ্টি? আপনি নিয়ে বিতরণ করেন, আমি একটু পর সবাইকে বলবো। আচ্ছা। দাঁড়ান, আগে ম্যানেজারকে একটু ডেকে আনুন। জি স্যার বলে চলে গেল। কিছুক্ষণ পর নাবিলা ও ম্যানেজার একসাথে চেম্বারে আসলো। এই মিষ্টিগুলো আপনারা দুইজন সবাইকে বিতরণ করে দেবেন। ওকে স্যার, বাট কিসের জন্য? সেটা কিছুক্ষণ পর আমি সবাইকে বলবো। এখন আপনারা সবাইকে মিষ্টি মুখ করান। ওকে স্যার। দুইজন মিষ্টি বিতরণ করতে ব্যস্ত, আমি সিসিটিভিতে সব দেখছি। কিছুক্ষণ পর দুইজন ফিরে এসে বলল, মিষ্টি বিতরণ শেষ, কিছু মিষ্টি বেশি হয়েছে। আমি সিকিউরিটিদের থেকে কল দিয়ে একজনকে আসতে বললাম। একটু পর আসার পর ওনাকে কিছু মিষ্টি দিয়ে বললাম সবাই মিলে খেয়ে নেওয়ার জন্য। সিকিউরিটি চলে যাওয়ার পর নাবিলা আর ম্যানেজার একসাথেই বলে উঠল, স্যার কিসের জন্য বললেন না তো? কিছুক্ষণ পর সবাইকেই বলা হবে। স্যার বিয়ের মিষ্টি নাকি? মিষ্টিতে হবে না কিন্তু, দাওয়াত চাই আমার। তাকিয়ে শুধু দেখে যাচ্ছি ওর হাসার সময়। টানা টানা চোখগুলো দেখতে খুব ভালো লাগে। অন্য কেউ হলে এই কথা বলার পর হয়তো আমার উপর রাগ কন্ট্রোল করে রাখতে পারতাম না। স্যার কিছু বলছেন না যে? চলুন আমার সাথে। সবাই আজ অফিসে এসেছে তো? স্যার সবাই এসেছে কেন? না, এমনি জানার জন্য বললাম। ও আচ্ছা। সবাইকে উদ্দেশ্য করে, সবার মনেই হয়তো এখন একটাই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতেই এখন আপনাদের সবাইকে এখানে ডাকা। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমার জীবনের প্রথম ডিলটা খুব সুন্দরভাবেই ফাইনাল হয়েছে। সেই উদ্দেশ্যে সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে। আশা করি আপনাদের সহযোগিতায় এই কোম্পানি আরও ভালো কিছু করতে পারবে। আচ্ছা, এখন সবাই সবার কাজে চলে যান বলে আমি চেম্বারে চলে যাই। অফিস শেষ একটা ভালো ফটোগ্রাফের দোকান থেকে সব ছবিগুলো প্রিন্ট করে নিলাম। বাসায় গিয়ে নিজের রুমের দেওয়ালে প্রতিটা ছবি ফ্রেমবন্দি করলাম। রাতে খাবার পর আম্মুকে ডেকে এনে বললাম, তুমি না ছবি দেখতে চাইছিলা, এই যে ছবি। আম্মু সবগুলো ছবি চোখ বুলিয়ে গিয়ে আব্বুকেও ডেকে আনছে। আব্বু তো বড় বড় চোখ করে আমার দিকে একবার দেয়ালের দিকে তাকাচ্ছে। ওই তুই মেয়ের বাসার ঠিকানা দে, আমরা গিয়ে সব কথা বলছি। তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে পাগল হবি তুই। তুই ঠিকানা দে, আর কিছু শুনতে চাই না। তোর দ্বারা কিচ্ছু হবে না।